তাহলে পূর্বদিনে আমরা যেটা আলোচনা করছিলাম, অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে না ক্লিয়ারলি ভাবে? আগে ছিলেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো ডিয়ার ফ্রেন্ডস, এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে ফলো আপ বা অবজারভেশন, ফলো আপের অবজারভেশন আমরা কেমন ভাবে করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, একটা ঔষধ বা ফার্স্ট প্রেসক্রিপশন করার পরে আমাদের দেখতে হয় যে আমাদের ঔষধ রোগীর মধ্যে কি পরিবর্তন নিয়ে আসছে। ফার্স্ট এই পরিবর্তনটাকে বোঝা, যে আপনি একটা মেডিসিন প্রয়োগ করলেন এবং সেখানটায় কি ধরনের পরিবর্তন আসছে সেই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছে। সিম্পল ভাবে আমরা যারা গ্রামীণ ডাক্তার আছি তারা এগুলোকে কোনো রকম ভাবে বিবেচনা করে না। ব্যাস 2-4টে সিমটমস একটু সাপ্রেশন হলো বা অ্যামলারেশন হলো বা কিছু একটা হলো, 2টা সিমটম চলে গেল, মাথা ব্যথা কমে গেল, আমরা ভাবলাম রোগী আরোগ্য হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা এতটাই হালকা নয়। এটা অ্যালোপ্যাথিক ওই রুটিন ফলো আপ নয় যে আপনি 2-4টে সিমটমসের অ্যামলারেশন হয়েছে আর আপনি ভাবলেন রোগীর মধ্যে ব্যাপক উন্নতি হয়েছে, কিওর স্থাপিত হয়েছে। নো, নট এট অল। আপনাকে হতে হবে সূক্ষ্মভাবে অবজারভার। ফলো আপ নেওয়ার কাছে হচ্ছে কি কায়দা, যে আপনার উন্নতিটা ধারাবাহিক ভাবে চলবে কি চলবে না। ডক্টর ভিতুল কাস বলেন যে আপনি দুম করে একটা ক্যান্সার ঠিক করে ফেললেন একটা মেডিসিন দিয়া, বা দুম করে একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে, হেঁচে হেঁচে পাগল হয়ে যাচ্ছে এরকম একটা কেসকে আপনি দুম করে উন্নতি করে ফেললেন। আপনি যে ডাক্তার বড়, অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথিক তারাই যারা হচ্ছে এই ক্রমাগত ধারাবাহিক একটা উন্নতিকে সেট আপ করতে পারে। আরো যদি ভিতর থেকে বলি, তাহলে পেশেন্টের বডি, মাইন্ড, ইমোশনাল লেয়ারের মধ্যে একটা ব্যালেন্স ধীরে ধীরে একটা ব্যালেন্স নিয়ে আসবে, যে ব্যালেন্সটা বহু পূর্বে নষ্ট হয়ে যাচ্ছে। আরো যদি ভালো করে বলি ডক্টর হ্যানিম্যানের ভাষায়, তাহলে বলা হবে ভাইটাল ফোর্সকে ব্যালেন্সড করা, মোর এনার্জেটিক করা। যতটা এনার্জি তাকে দেওয়া সম্ভব ততটা এনার্জি ভাইটাল ফোর্সে প্রদান করা। এটার নাম হচ্ছে কিওর। বাকি সমস্ত যা কিছু আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইমানদারের সঙ্গে বলতেছি, সেগুলো কোনোটাই কিওর নয়। তাহলে অ্যালোপ্যাথি ডাক্তারও দাবি করতে যে আমরা কিওর করতেছি। তারা কি করছে? তাদের যে চিকিৎসাটা অযোগ্যতা না, তারা প্যালিয়েট, তারা সাপ্রেশন করতেছে, তারা সিম্পটোলজির হ্রাস করতেছে, তারা সিম্পটোলজিকে দূর করতেছে, বাট নট কিওর। পেশেন্ট আগের মতো স্বতঃস্ফূর্ত নাই, ইমোশনাল ব্যালেন্সে অতটা স্বতঃস্ফূর্ত নাই, মোর অ্যাংজাইটি, মোর ডিপ্রেসড, মোর ডিপ্রেশন, মোর স্যাডনেস, মোর কনফিউশন, ডালনেস ক্রিয়েট হইতেছে। যদি এইগুলো না হয় তাহলে মোর ডিপ প্যাথোলজি, আজ নয় 5 বছর বাদে ডেভেলপমেন্ট, রাইট? ইট ইজ নট এ কিউর, ইট ইজ এ সাপ্রেশন অফ ভ্যারিয়েশন। হ্যালো শরীফুল ভাই, প্লিজ একটু মাইকটা অফ করে। শরীফুল ভাই প্লিজ মাইকটা অফ করেন। যিনি হোস্ট আছেন সবারটাই অফ করে দেন আপাতত। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমরা বলছিলাম যে একটা অ্যালোপ্যাথিক ডাক্তার যেমন ভাবে ভাবে আর আপনি যদি ঠিক সেম ভাবে ভাবেন, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড কখনো হোমিওপ্যাথি হইবে না। এবং যে কিওর জন্য আমরা এত উৎসাহী, এত প্রত্যাশী, এত আকুলতার সাথে আমরা ওয়েট করছি, সেই কিওরকে আমরা কখনো অ্যাচিভ করতে পারবো না। সেই কিওর যখন আপনি পাইবেন আর দেখবেন চোখের সামনে সংঘটিত হইতেছে, বিশ্বাস করেন দুনিয়ার সব থেকে বেশি আনন্দ একজন ডাক্তারের যেটুকু থাকে সেটুকু আপনি প্রাপ্য হকদার, কারণ এর জন্য আপনি অনেক পরিশ্রম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে সেকেন্ড ফলো আপ থেকে শুরু হয় আমাদের ওই ট্রেনিংটা,
যেটা কিনা আমাদের রোগীর মধ্যে ধারাবাহিক উন্নতি ঘটাইবে, ক্রমান্বয়ে তার ভাইটাল ফোর্সে কে ব্যালেন্স করবে, ক্রমান্বয়ে তার ভাইটাল ফোর্স কে হায়ার থেকে হায়ার লেভেলে পৌঁছাবে, ক্রমান্বয়ে তার ভাইটাল ফোর্সে মোর এনার্জি প্রদান করবে, ভিতরে একটা শক্তি প্রদান করবে, সবকিছু সুন্দরভাবে সংগঠিত হইবে। সেটা কখন হবে? যখন আপনি এই ফলো আপটা, অর্থাৎ রোগীর মধ্যে মেডিসিন দিয়ে আপনার ফার্স্ট মেডিসিন যাওয়ার পরে কি ঘটাইল সেটাকে যখন দেখবেন। এই দেখাটা কিন্তু খুবই সহজ এবং খুবই সরল, তবে অবশ্যই একটু পরিশ্রম সাধ্যের ব্যাপার। আমি আশা করবো যে আমি যতটা সহজভাবে উপস্থাপনা করতে পারি ততটুকু করার চেষ্টা করবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখনই একটা ঔষধ প্রয়োগ করা হচ্ছে, ধরেন আপনি আর্সেনিক দিলেন বা একটা কার্ড দিলেন, টাইপ অফ মেডিসিন, পেশেন্টের মধ্যে তো একটা চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা কোথায় কোথায় সংগঠিত হইবে এবং সেই চেঞ্জটা বা সেই পরিবর্তনটা বা পরিবর্তন কোন ধরনের সিমটোলজি পরিবর্তন ঘটলো, কোনগুলো ঘটলো না, এইগুলোকেই দেখার নাম হচ্ছে ফলো আপ। ফলো আপ আর কিছুই না, জাস্ট আপনি দেখবেন পূর্বের থেকে রোগী পূর্বে কি ছিল, এক কথায় বিফোর এন্ড আফটার। এটাই সহজ সরল ভাবে বিফোর এন্ড আফটার কি হইল, আপনি একটা ওষুধ দিলেন, কি ঘটলো, কি ঘটনাটা ঘটলো 2 সপ্তাহ বা 1 মাস পরে, এটাই হচ্ছে ফলো আপ নেওয়া। ডক্টর কেন্ট অবজারভেশন করেছিলেন যে রোগীর মধ্যে ঔষধ দিলে ভাই এই 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 ধরনের পরিবর্তন হইতেছে, কোন কোন রোগীর ক্ষেত্রে বাড়তেছে, কোন কোন রোগীর ক্ষেত্রে কমতেছে, কোন কোন জায়গায় বেড়ে আবার কমে যাচ্ছে, কোন কোন জায়গায় কমে আবার বেড়ে যাচ্ছে। তো এইগুলো তাৎপর্য কি, এটা কেন ঘটতেছে, অ্যাকচুয়ালি ভিতরটার মধ্যে কেমন ধরনের পরিবর্তন হচ্ছে সেটা দেখার চোখ তৈরি করার নাম হচ্ছে কেন্টের 12 অবজারভেশন। যে দেখার চোখটা নির্ধারণ করা, যে আমি একটা মেডিসিন দেওয়ার পরে আমি আমার রোগীর মধ্যে কি প্রত্যাশা করব, কি প্রত্যাশা অনুযায়ী কতটা ফলাফল হইল। তো আজকেরই তার সেকেন্ড কন্টিনিউয়েশন। এত কম লাগলো ইন্ট্রোডাকশন দিতে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে সেকেন্ড অবজারভেশন হবে। ফার্স্টটা আমরা কমপ্লিট করেছি, যে যেখানটায় দীর্ঘকালীন রোগের বৃদ্ধি ঘটেছিল এবং শেষ পর্যন্ত রোগীর আস্তে আস্তে অবনতি হয়েছিল, এবং আমরা সেখানে দেখেছিলাম যে পেশেন্টের ভাইটাল ফোর্স এমন কন্ডিশনের মধ্যে নাই যে যেখানটায় কোনো কিছু ভালো কিছু উন্নতি হইতে পারে, সেখানে কোনো ডাক্তার তাকে ঠিক করতে পারবে না, রোগ অসাধ্য। এবং সেখানটায় আমরা প্যালিয়েশনের প্ল্যান করেছিলাম এবং সেখানটায় আমরা নিম্ন শক্তির পোটেন্সি ব্যবহার করাটাকে উচিত মনে করছিলাম। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় কয়েকটা প্রবলেম আছে। 1 নম্বর, যে ভাবনাটা আমাদের প্রতিবারেই আমাকে এটা বলতেই হবে, না হলে বোঝা যাবে না ব্যাপারটা কি ঘটতেছে। নাম্বার 1 হচ্ছে আপনাকে চিন্তার মধ্যে রাখতে হবে মায়াজম। নাম্বার 2 হচ্ছে কি আপনাকে চিন্তার মধ্যে রাখতে হবে প্যাথোলজি, যে আপনি বর্তমান রোগীটার প্যাথোলজি কোন স্টেজ দেখেছেন। নাম্বার 3 হচ্ছে কি তার দেখতে হবে ভাইটাল এনার্জি কতটুকু আছে, ভাইটাল ফোর্সের অবস্থা কি, বা তার স্বাস্থ্যের অবস্থা। প্রত্যেকটা রোগী কিন্তু আমাদের কাছে সমান স্বাস্থ্যের অধিকারী হয়ে আসে না। প্রত্যেক রোগীকে যে আমরা একই পাল্লায় মাপতে পারবো সেটা কখনোই পারি না। সেটা হইলে তো কাজ তো একদম মানে 90% কমে গিয়ে 10% হয়ে যায়, তখন ফলো আপ যে কেউ মানে অ্যালোপ্যাথি ডাক্তারও হোমিওপ্যাথিক ফলো আপ নিতে পারত। বাট প্রত্যেকটা পেশেন্টের তাদের হেলথের লেভেল বা তাদের এনার্জি লেভেল ডিফারেন্স হয়। কতটুকু এনার্জি ওয়েস্ট হয়ে গেছে আর কতটুকু এনার্জি অবশিষ্ট আছে, তার উপরে আপনার ঔষধের ফলাফল নির্ভর করবে। নাম্বার 5 হচ্ছে ঔষধটা কি সঠিক কি সঠিক না, কতটুকু সিমিলিমাম, কত পার্সেন্টেজ সিমিলিমাম, তার উপরে আপনার রেজাল্ট ভ্যারি করবে যে আপনি রোগীর মধ্যে কি পরিবর্তন দেখবেন। নাম্বার 6 হচ্ছে পোটেন্সি বা রিপিটেশন। আপনি অন্যায়ভাবে রিপিটেশন করছেন, তার ফলাফল একটা আলাদা হবে। আপনি সঠিকভাবে রিপিটেশন করছেন, তার ফলাফল একটা আলাদা হবে। আপনি সঠিক পোটেন্সি ব্যবহার করতে পেরেছেন, তার ফলাফল আলাদা হবে। আপনি বেঠিক পোটেন্সি মানে খুবই ধরেন যেখানে লাগবে সিএম আপনি সেখানে দিয়েছেন 6x, কিছুই হবে না। এতটা ডিফারেন্স যখন ক্রিয়েট করবে তখন আপনার ফলাফল ডিফারেন্স আসবে, প্রত্যাশিত ফলাফল কখনোই আসবে না। তাহলে এই যে 5 ফ্যাক্টর, নাম্বার 1 মায়াজম, নাম্বার 2 হচ্ছে পেশেন্টের অবস্থা বা ভাইটাল ফোর্সের অবস্থা, নাম্বার 3 হচ্ছে প্যাথোলজি, কতটুকু ডিপ বা ডিস্ট্রাকটিভ বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে, গল ব্লাডার নাই, সেক্ষেত্রে পেশেন্টের রেজাল্ট ভ্যারি করবে, আপনি কখনোই প্রত্যাশিত ফলাফল পাবেন না। নাম্বার 6 হচ্ছে
রিপিটেশন, নাম্বার 7 হচ্ছে পোটেন্সি। এই কয়টা ব্যাপার আপনাকে মাথায় রেখে প্রত্যেকটা ফলো আপকে স্টাডি করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা আসি অরিজিনাল ক্লাসের মধ্যে। এটা পেশেন্টকে ওষুধ দেওয়ার পরে খুব ইজি ভাবে বোঝেন, এমন কিছু ব্যাপার না, কোনো রকেট সায়েন্স না, খুবই সহজ এবং সহজ। দীর্ঘকালীন ধরে বৃদ্ধি হয়, টানা 1 মাস ধরে রোগী বাড়তেছে, হ্যাঁ? শেষে ধীর গতিতে আস্তে আস্তে উন্নতি দেখা দিল, রাইট? তাহলে ঔষধ প্রয়োগ করার কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত রোগের, আচ্ছা ওই যে আমার এর আগের যে ইয়েটা দেওয়া হয়েছিল না, ওই কি বলে পিডিএফটা দেওয়া হয়েছিল, ওইটা খুলে রেখে সামনে খুলে রেখে পড়বেন, না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা একদম সুস্পষ্ট ভাবে জানার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে সেখানটায়, রাইট? তো তাহলে আমরা কি বলতেছি যে দীর্ঘকালীন ধরে বৃদ্ধি ঘটবে, মানে অনেকটা সময়, অনেকটা লম্বা সময় ধরে আপনি অতটা প্রত্যাশা করেনি যে এতদিন বাড়বো, রুগী এসে আপনার চাপ দিচ্ছে, কি হইতেছে ডাক্তার, এত বাড়তেছে কেন, এরকম টাইপের। তারপরে আপনি আস্তে আস্তে আশার আলো একটু দেখতে পেলেন, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতেছে। অর্থাৎ এক কথায় যদি বলি, prolonged aggravation followed by very slow improvement। ইংরেজি কথাটাও মাথার মধ্যে রাখতে পারেন। অর্থাৎ যেখানটায় প্রলং অ্যাগ্রাভেশন হয়েছে এন্ড ভেরি স্লোলি অ্যামরালেশন বর্তমান সময় হইতেছে। তাহলে এই অবস্থা কেন সৃষ্টি হলো? এইবারে আপনার রোগী যখন এসে বলল, ভাই আপনি যে আমার ওষুধটা দিয়েছিলেন ল্যাকেসিস ওয়ানেম আপনি দিয়েছিলেন প্রথমবারে খাইবার পরে, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতেছি, প্রথমবারে খাওয়ার পরে আমার প্রচন্ড ঘুমের সমস্যা হয়েছে। ল্যাকেসিসের মেইন ফ্যাক্টর থাকে স্লিপের মধ্যে, স্লিপ অ্যাগ্রাভেশন, স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন, সবকিছু যেন স্লিপ প্যাটার্নকে কেন্দ্র করে একটা প্রবলেম, ওই জন্য তার ঘুমের হয়তো ল্যাকেসিস ওয়ানেম দিলেন, রোগীর ঘুমের 12টা বাজে গেল। তারপরে ল্যাকেসিস তো খুবই একটা ইমোশনাল পেশেন্ট, তার মধ্যে জেলেসি, হিংসা, রাগ, কর্তৃত্ব করার ইচ্ছা, কারো কোনো বিরোধী কথাবার্তা সহ্য করতে না পারা, এইটাই তো ল্যাকেসিস। ব্যাস এইগুলো খুবই বাইরে গেছিল, অর্থাৎ তার আবেগ খুব উগ্র হয়ে গেছিল, সে মোর জেলেসি হয়ে গেছিল। তার প্রবলেম কি? প্রবলেম ধরেন তার মাথা ব্যথা প্রচন্ড, বা মেনোপজাল সিনড্রোমস, ঘন ঘন হট ফ্ল্যাশেস হইতেছিল, রাইট? সেটাও প্রচন্ড বাইরে গেল। এইভাবে রোগী 15-20 দিন ধরে কষ্ট পাইতেছে, রাইট? তারপরে এবারে আস্তে আস্তে প্রথমে ইমোশনাল সিমটমস কমতেছে, আবেগগুলো আস্তে আস্তে কমতেছে, আগের মতো কষ্ট লাগতেছে না, আগের মতো কথায় কথায় ঝগড়া করতেছে না, আগের মতো কারো দেখলে খারাপ লাগতেছে না, আগের থেকে বাচালতা কমছে। এইভাবে আস্তে আস্তে মাথা ব্যথাটাও কমতেছে, এইভাবে এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে করে কমতেছে, রাইট? এইটা যদি আপনার ফলো আপ, আপনার ক্লিনিকের কোনো দেন আপনি কি এখান থেকে অ্যাসেসমেন্ট করবেন আপনার মেডিসিনের পোটেন্সির ব্যাপারে, আপনার মেডিসিনের ব্যাপারে কতটা সঠিক বেঠিক, কতটা সাকসেসফুলি ভাবে প্রয়োগ হয়েছে, রোগীর অবস্থা সম্পর্কে, রোগীর শরীরের অবস্থা সম্পর্কে আপনি কি বুঝবেন? মেডিসিন যেন একটা এক্সরে মেশিন বা একটা এমআরআই মেশিন আপনাকে অনেকগুলো তথ্য দিবে, সেই তথ্যগুলোকে এবারে বিবেচনা করুন। ডক্টর হ্যানিম্যান এটাকে 160 নম্বর অ্যাফোরিজমের মধ্যে হালকা করে উল্লেখ করেছে যে সেখানটায় দীর্ঘস্থায়ী উপসর্গের বৃদ্ধি থাকবে এবং তারপরে ধীরে ধীরে রোগের উন্নতি। যেহেতু প্রথমে অ্যাগ্রাভেশন, আপনি যদি ওভারঅল আমরা এইটুকু জানি, আমাদের এইটুকু নলেজ আছে যে প্রথমে যদি অ্যাগ্রাভেশন ঘটে ভাই তাহলে বিরাট সুন্দর ব্যাপার, তারপরে অ্যাবলারেশন হওয়া মানে বিরাট সুন্দর ব্যাপার। ওকে, এটাকে এইটুকুই তো আমাদের নলেজ আছে, তো সেটাকে এবারে প্রয়োগ করে। যেহেতু উপসর্গের বৃদ্ধি ঘটছে, যে যে সিমটমস এর উপর আপনি ঔষধ রেখেছিলেন, মাথা ব্যথা, সে মাথা ব্যথা বাড়ছে, হট ফ্ল্যাশেস সেটা বাড়ছে, তারপরে কি করতেছে? তাহলে অ্যাবলারেশন ঘটতেছে। তাহলে এটা কি ইঙ্গিত করবে? আপনি তখন কল্পনা করতে পারবেন যে আমার মেডিসিনটা প্রথমে গিয়ে সিমটমস গুলোকে অতিরিক্ত পরিমাণে ভাইটাল ফোর্সকে এনার্জি দিয়েছে এবং সিমিলিমাম হওয়ার কারণে সমস্ত সিমটোলজির অ্যাগ্রাভেশন হয়েছে। দেন তারপরে মেডিসিনের কিউরেটিভ অ্যাকশন চালু হয়েছে, এটা হলো মেডিসিনাল অ্যাকশন। এরপরে মেডিসিনাল কিউরেটিভ অ্যাকশন চালু হয়েছে যখন থেকে, তখন রোগী ধীরে ধীরে কমতেছে। কিউরেটিভ প্রসেসটা শেষ পর্যন্ত অ্যাক্টিভেট আপনি করতে পেরেছেন, রাইট? শেষ পর্যন্ত আপনি অ্যাক্টিভেট করতে পেরেছেন। আপনারা তো বাইরে গিয়ে কয়েকটা কুলফি বরফ খাওয়ার দরকার, যে ঠিকঠাক রাইট কাজ করেছি, হ্যাঁ?
তাহলে ফ্যাক্ট কি, রেমেডি ওয়াজ কারেক্ট। প্রথমেই আপনি সুনিশ্চিত হয়ে যান এই ধরনের ঘটনা ঘটেছে, মানে আপনার মেডিসিন কেউ কাটতে পারবে না। আপনি দাবির সঙ্গে বলতে পারেন যে আই অ্যাম রাইট, মাই মেডিসিন ইজ রাইট, এই পেশেন্টের জন্য আমি যে ঔষধ নির্বাচন বা সিলেকশন করেছি দ্যাট ইজ রাইট। রেমেডি পারফেক্ট। রেমেডি যদি পারফেক্ট না হইতো তাহলে অ্যালোপ্যাথিকের মতো প্রথম অ্যামলারেশন দেন অ্যাগ্রাভেশন, ইট ইজ কল্ড ভ্যারিয়েশন বা ইট ইজ কল্ড সাপ্রেশন। কিন্তু যখন রেখাটা এরকম যাবে, প্রথম অ্যাগ্রাভেশন দেন অ্যামলারেশন, ফার্স্ট বৃদ্ধি তারপরে আরাম, এটাই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের ক্লাসিক্যাল নেচার, রাইট? তবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে। আমরা এটাও বলবো না যে আই এম টোটালি রাইট, এখানটা আমার কিছু ভুল আছে। ডক্টর হ্যানিম্যান 6th এডিশনের মধ্যে বলতেছেন, সম্ভবত 159 নম্বর অ্যাফোরিজমের মধ্যে তিনি বলতেছেন, 6th এডিশনে, 5 এডিশনে নয়, 6th এডিশনে তিনি বলতেছেন, না 5 6 এ বলছেন, 4th এ নয়, তিনটে এডিশন আছে, 4 5 6। তো 5 6 এর মধ্যে তিনি বলতেছেন যে অ্যাকিউট রোগের মধ্যে এই হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হওয়াটা খুবই যুক্তিসঙ্গত, বাট ক্রনিক রোগের ক্ষেত্রে এই অ্যাগ্রাভেশন হওয়াটা কখনোই উচিত নয়। তাহলে যখন ডক্টর হ্যানিম্যান সার্টিফিকেট দিচ্ছে যে এতটা অ্যাগ্রাভেশন ক্রনিক রোগের হওয়াটা উচিত নয়, দেন আমি কোথায় ভুল করেছি? এবার আপনার ভুলের মাপটা করেন। এই যে পেশেন্ট 1 মাস ধরে কষ্ট পাইছে, এটা তো একটা নিশ্চয়ই কোনো ভুলের জন্য হয়েছে, হয় পেশেন্টের ভুল নয় আপনার ভুল। পেশেন্টের ভুল সেটা আমি পরে যাচ্ছি, তাহলে আপনার ভুলটা কি? এখানটা আপনার ভুল হইতেছে, আপনার ভুল কি? আপনার ভুল হচ্ছে পোটেন্সিটা খুব হাই হয়ে গেছে। আপনি অ্যাসেসমেন্ট করতে পারেননি যে রোগীর লেভেল কোন জায়গায় ছিল এবং কত পোটেন্সিতে দেওয়া ছিল। দেখেন আপনি ল্যাকেসিস 1M ব্যবহার করেছেন, এইবার আপনি ভাবেন যদি এই ল্যাকেসিস 1M কে 200 পোটেন্সিতে আপনি 6টা 7টা ডোজ দিয়েছেন, মাত্র 2টা ডোজ দিতেন বা 1টা ডোজ দিতেন, তাহলে প্রথমে আমাদের মেডিসিন শরীরে যাওয়ার পরে, হোমিওপ্যাথিক মেডিসিন শরীরে যাওয়ার পরে একটা প্রাইমারি অ্যাকশন আছে, একটা আছে কিউরেটিভ অ্যাকশন। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি বলে অনেকে, বা সেকেন্ডারি অ্যাকশনও বলা যায় অনেকে, কি বলে, কাউন্টার অ্যাকশন বলে, রাইট? তাহলে প্রাইমারি অ্যাকশনের মধ্যে কি ঘটে, আমরা যত ওষুধ দিতে থাকি শরীর সেই ওষুধটাকে নিতে থাকে, হ্যাঁ, এবং সেই সময় যে প্রুভিং সিমটমস গুলো আছে তার বডির মধ্যে যেন এক প্রকারের ট্রান্সফার হতে থাকে। ফলে আপনি যদি এখানটায় ডোজ খুব হাই করেন তাহলে আপনার রোগীর মধ্যে প্রচন্ড অ্যাগ্রাভেশন ঘটবে। ইট ইজ নট কিউরেটিভ অ্যাকশন। এটা যে আপনি যতটা মাত্রায় ওষুধ প্রয়োগ করছেন তার রেজাল্ট যেন বডি ঘোষণা করতেছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এই যে দীর্ঘ বৃদ্ধি ঘটলো, এই বৃদ্ধিটাকে কমানোর কোনো উপায় আছে এনিওয়ে, আমার পেশেন্ট যাতে বেশি সাফারিং না করে এবং মাইল্ড ভাবে যাতে কিওর হয়, যেটা অর্গাননের সেকেন্ড সূত্রের মধ্যে বলা হয়েছে যে র্যাপিড জেন্টাল কিওর। তাহলে জেন্টাল কিওর দিতে গেলে আমি যদি পোটেন্সিটাকে একটু কম করতাম আর ডোজটাকে যদি আর একটু কম করতাম, তাহলে এটা অ্যাভয়েড করা যেত কি যেত না? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই পয়েন্ট থেকে আগে বল। এখানে অর্গাননের ক্লাস হইতেছে এখানটায় আমরা অ্যাগ্রাভেশনটাকে, হ্যাঁ, 20 থামাতে পারি, কিন্তু আমি দিয়ে ফেলছি, তাহলে ভুলটা স্বীকার করতে হবে। তাহলে ভুল হয়েছে যে পোটেন্সি খুব হাই হয়েছে, বা ভুল হয়েছে অনুচিত রিপিটেশন হয়েছে। আপনি কনফিডেন্ট ছিলেন না যে এইটুকু ঔষধের মধ্যে রোগী আবার কমতে পারে, এত বড় প্যাথোলজি, তাহলে একটু বেশি মাত্রায় দিই বা একটু বেশি পরিমাণে ওষুধ দিই। এখন ডক্টর কেন্টের অবজারভেশন, ডক্টর কেন্ট কিন্তু, ডক্টর হ্যানিম্যান কিন্তু 6th এডিশনের মধ্যে তিনি নিয়ে এসেছেন এলএম পোটেন্সির ধারণা। আর একটা ধারণা তিনি দিয়েছেন যে মেডিসিনকে লিকুইডের মধ্যে রাখা, লিকুইডের মধ্যে দিয়া সাক্কাসন দিয়ে ক্রমবর্ধমান শক্তিতে প্রয়োগ করা। যদি এই দুইটা টেকনিক এখানটায় যদি দেওয়া যেত তাহলে হয়তো ডক্টর কেন্ট এই অবজারভেশনটা পাইতেন না। অ্যাকচুয়ালি ডক্টর কেন্ট ড্রাই ডোজ ইউজ করতেন। আপনি যদি আরেকটু ডিপে যান, তবে এগুলো এখন প্রাইমারি পর্যায়ে আলোচনা করা ভালো, এগুলো আমরা পরে পোটেন্সি যখন আমরা প্যাথোলজির ক্লাস করব
পসোলজিতে ফেস সিরিজ আসবে, অনেকের মনে প্রশ্ন কোন রোগীতে কত পোটেন্সি দেওয়াটা উচিত অনুচিত সেগুলো নিয়ে আমরা পরে একটা সিরিজ করব। এক ক্লাসের মধ্যে তো সবকিছু করা যায় না, ক্লাস অনেক এমনিতেই লম্বা হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে উপশম হয়েছে, তাহলে অ্যাগ্রাভেশনের পরে উপশম হয়েছে, তাহলে মেডিসিনটা সঠিক হইলেও এই দীর্ঘ সময়ে অ্যাগ্রাভেশনটা হওয়াটা অনুচিত। এতটা কষ্ট আমরা রোগীদের নাও দিতে পারি, এবং সেটা কিভাবে কমানো সম্ভব? পোটেন্সি দ্বারা, আর হচ্ছে রাইট পোটেন্সি, রাইট রিপিটেশন। এই পোটেন্সি অতিরিক্ত ঔষধকে ভাইটাল ফোর্সকে এমন ভাবে উত্তেজিত করছে যে তার ভারসাম্যে ফিরিয়ে আসতে সমস্যা হচ্ছে। ফলে অনেক সময় অনেক ডাক্তার আছে সঠিক মেডিসিন প্রেসক্রাইব, বাট তারা রেজাল্ট পায়। কত বড় দুঃখের ব্যাপার যে আপনি সিমিলিমামে পৌঁছালেন, শুধু সামান্য একটা ভুলের জন্য আপনি রেজাল্ট থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই বৃদ্ধিটাকে আরেকটু ভাবেন, যদি আমি এখানটায় ল্যাকেসিস 1M পার ডে ইউজ করতাম, রোগীর একটা ডোজ বা কয়েকটা ডোজ দেওয়ার, দেখা যাচ্ছে 4-5টা ডোজ দেওয়ার পরে এতটা বৃদ্ধি হচ্ছে। এবার ওই সমস্ত ডাক্তারদের কথা ভাবেন যারা 1 মাস ধরে ল্যাকেসিস 1M পার ডে রিপিট করছে অনুচিত ভাবে, কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই, দিয়েই যাচ্ছে। হোয়াট ক্যান হ্যাপেন? এখানেও চিন্তা করে। তাহলে আপনি তাকে ঔষধ দিয়ে দিয়ে তার প্রাইমারি অ্যাকশনকে বাড়াইতেছেন, প্রাইমারি অ্যাকশন। এত প্রাইমারি অ্যাকশন আপনি প্রডিউস করেছেন রোগীর শরীরের মধ্যে, রোগী যন্ত্রণায় ছটফট করছে। এবার আপনি ভাববেন যে যাই হোক না হোক রোগী ভাই, রোগের তো অ্যাগ্রাভেশন হয়েছে, এবার তো অ্যামলারেশন আসবে, কিছুদিন অপেক্ষা করলে অ্যামলারেশন আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এত বেশি পরিমাণে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা হয়েছে যে তার প্রাইমারি অ্যাকশনকে এত বেশি বাড়ানো হয়েছে যে কিউরেটিভ অ্যাকশন বা কিওরের যে হিলিং প্রসেস সেটা ভাইটাল ফোর্স থেকে চালু হতে পারে না, সেখানে এক ধরনের ক্রাইসিস হয়ে গেছে। অর্থাৎ কিউরেটিভ অ্যাকশনের মধ্যে ক্রাইসিস ক্রিয়েট করেছে, ফলে কিওরই আসবে না, টোটালি ওখানটায় সবকিছু সাপ্রেস হয়ে যাবে, বা রোগীর হচ্ছে কি ভাইটাল ব্যালেন্স হারিয়ে ফেলবে। তখন দেখা যাবে বছর 5-8 করে খালি ল্যাকেসিসের সিমটম শো করছে। আর যত ডাক্তারের কাছে যাচ্ছে সব ডাক্তার কনফিউজ হইতেছে, কেউ বুঝতেছে না এটা মেডিসিনাল অ্যাকশন, এটাকে অ্যান্টিডোট করার দরকার। আর রোগীও জানে না যে কত ঔষধ দিয়েছে। আর আমাদের হোমিওপ্যাথি ডাক্তার তো পূর্বের কোনো প্রেসক্রিপশন নিয়ে কোনো রোগী আসে না। কি অদ্ভুত ব্যাপার ঘটছে। ওই জন্য বলে একটা প্রবাদ বাক্য যে কি একটা বলে না, যে প্রেমে মরা রোগীর দেহ জলে ভাসে। মানে মানে হচ্ছে কি, মানে কেউ একজন কবি হয়তো এই কথাটা কয়েছে যে সে হচ্ছে কি জলে ভাসে, ডোবে না। তো হোমিওপ্যাথিতে কাটা রোগীকে ঠিক করা, রাইট। তো এরকম হোমিওপ্যাথিতে বিষাক্ত হওয়া রোগীকে ঠিক করা অ্যালোপ্যাথিক ঔষধের দ্বারা বিষাক্ত হওয়া রোগীর থেকে তুলনামূলকভাবে প্রচন্ড কষ্টকর, ডিসরাপ্টেড কেস। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে আমরা এখন সবেমাত্র একটা পয়েন্টের মধ্যে এসেছি যে কতটা ঠিক করছি আমরা আর কতটা ভুল করছি আর কোথায় ভুল করছি। এবার আরো ডিপে যাবো আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভার স্টিমুলেশন অফ দা ভাইটাল ফোর্স হয়েছে। এখানটায় এক কথায় আমরা যদি বলি যে ওভার স্টিমুলেশন অফ ভাইটাল ফোর্সকে অতিরিক্ত পরিমাণে উত্তেজিত করা হয়েছে। তবে হচ্ছে রেমেডিটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, একদম আপনি পারফেক্ট ভাবে সিমিলিমাম করছেন। সিমিলিমামের পয়েন্ট যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে কি সেখানটায় তার মায়াজেমেটিক ম্যাচিং সঠিক ছিল, এখানে মায়াজেমেটিক ম্যাচিংও সঠিক ছিল, যেখানে সেটা সিফিলিটিক মায়াজম হোক বা সাইকোটিক মায়াজম হোক বা শরীরের প্রিডমিনেন্সে থাকো, একদম সুন্দরভাবে ম্যাচ করেছিল, মায়াজমকে হিট করেছিল, রোগের গভীরতাকে হিট করেছিল। তবে এখানটায় একটাই ভুল হয়েছে যে ভাইটাল ফোর্সের অবস্থাটাকে বিবেচনা করা হয়নি বা রোগীর হেলথটাকে মাপা হয়নি, যে তার ভাইটাল ফোর্স কতটা উইক আছে, এতটা পোটেন্সি কি সে নিতে পারবে, এতটা রিপিটেশন কি নিতে পারবে। ফলে একটা অ্যাগ্রাভেশন হয়ে গেছে। এবং আর একটা
একটা ব্যাপার হইতেছে। এবারে রোগীর স্বাস্থ্যের অবস্থার কথা যদি চিন্তা করা যায়, আচ্ছা রোগীর স্বাস্থ্যের ব্যাপারটা পরে আসতেছে। এই ধরনের ফলো আপ আমরা কোন ধরনের রোগীর মধ্যে দেখতে পাবো, যেখানটায় দেখা যায় কোন ক্রনিক টাইপের এত অ্যাগ্রাভেশন হয়েছে, দেখেন যেখানটায় আসলে সবকিছুর সঙ্গে সংযুক্ত, একটা কথা বলতে গেলে না 5টা কথা মনের মধ্যে চলে আসে, এটাই ঝামেলা হইতেছে। তো এখানটায় হচ্ছে অ্যাকচুয়ালি এখানটায় যে এত লং অ্যাগ্রাভেশন কেন হলো, এটা তো আমাদের দোষ, আমরা স্বীকার করে নিলাম, ওকে। তবে আমি মাঝখানে একটা কথা বললাম যে এখানে ভাইটাল ফোর্স কিন্তু ভাই দুর্বল অবস্থায় ছিল। বলছেন কেমনে বুঝলেন? ওকে, আই এম পয়েন্টেড ইউ। এখানটায় আমরা যদি দেখি যে খুব ভালো একটা অ্যাক্টিভ ভাইটাল ফোর্স গ্রুপ এ এর মধ্যে আছে, তাকে আপনি যদি একটু লম্বা, সেখানে তো আপনি সিএম পর্যন্ত যাইতে পারবেন, 10M পর্যন্ত যাইতে পারবেন, শুধু ফাংশনাল ডিস্টারবেন্সই ভাই, আর কিছুই নাই। রোগের অবস্থা কি? ফাংশনাল, একটু সর্দি হাসি কাশি জ্বর, বছরে 1-8 বার করে আসে, খুবই বাকি বন্ধুমায়া ভালো, মেন্টাল ফিজিক্যাল সব ওয়েল ব্যালেন্স। হেরিডিটি ডিসপোজিশনের চাপ তেমন নাই, বা মায়াজেমেটিক কোনো পরিবর্তন তেমন দেখা যায় নাই, যে তার আসিল আছে, ইয়ে আছে, কোনো গ্রোথ আছে, হেন তেন কিছুই নাই। এই রোগীতে তো আপনি সিএম দিবেন রে ভাই। সিএমটা কি এমনি রাখছেন চেম্বারে? 10M 50M সিএম এই সমস্ত রোগীদের দিন। এক্ষেত্রে কি হবে জানেন, এখানে যদি বা ঔষধ একটু বেশি হয়, পরের অবজারভেশন আসতেছে, আপনি যদি পোটেন্সিটা অনুচিত ভাবেই ব্যবহার করে ফেলেন, 5 বারের জায়গায় 10 বার দিয়ে দিয়েছে, কিন্তু এই রোগী ভাইটাল এনার্জি খুব মজবুত, তাকে আপনি সহজে নড়াইতে পারবেন না, তার একটা থাপ্পড় মারবেন সে সোজা হয়ে থাকবে, যেন কিছুই হয় না। জায়গাটা মাঝে মাঝে সিনেমার মধ্যে দেখেন একটা ভিলেন এত লম্বা চওড়া মোটা সোটা, তার একটা ঘুষি মারছে, হিরো এক বিন্দু এদিক থেকে ওদিক, টাচ থেকে মশা। এইরকম টাইপের ভাইটাল এনার্জি, মানে আমি ডিস্টার্ব করে দিলাম জাস্ট বোঝানোর জন্য। সেখানটা যদি আপনি কয়েকটা বেশি ডোজ দিয়ে ফেলেন, সেখানে কি হবে, হয়তো খুব শর্ট একটা তীব্র অ্যাগ্রাভেশন হয়ে খুব দ্রুত 2-3 দিনের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যেই আবার অ্যাগ্রাভেশন চলে যায়, তার ভাইটাল এনার্জি এত বেশি। বাট এখানে সেই ঘটনাটা ঘটলো, তার মানে রোগীর মধ্যে ডিস্টার্ব ছিল, ডাক্তারের একটা দোষ নয়, রোগীর মধ্যে ক্রনিক ডিজিজ ছিল, ভাইয়া ক্রনিক ডিজিজ, অর্থাৎ সেখানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ ছিল। যেমন ধরেন ক্রনিক আর্থারাইটিস, ক্রনিক ফাইব্রোমাইলজিয়া, ক্রনিক এক্সিমা, ক্রনিক টাইপের কোনো রোগ, যেখানটায় মোটামুটি একটু পরিবর্তন হয়েছে, যন্ত্রপাতির একটু পরিবর্তন হয়েছে, আগের মতো অবস্থায় মানে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বা দেহ বা মন আছে, সেটা প্রপারলি সঠিক কন্ডিশনের মধ্যে ছিল না। এবং রেমেডি দিয়ে সেই সমস্ত ডিপ সিটেড ডিস্টারবেন্স গুলোকে জাগিয়ে তুলেছে, এবং সেখান থেকে অ্যাগ্রাভেশন ক্রিয়েট করছে, সেখানে হয়তো কোনো ডিসচার্জ প্রডিউস করতেছে, বা সেখানটায় হচ্ছে কি ইনফ্ল্যামেটরি রেসপন্স বাইরে দিয়েছে, মানে ইনফ্ল্যামেশনটাকে তীব্র করছে, পেইন হইতেছে যথেষ্ট পরিমাণে। আরে রোগীর মধ্যে কি থাকে, ব্যথা যন্ত্রণা জ্বালা চুলকানি, আর নইলে ডিসচার্জ, এগুলো একটু বাইরে যাবে, অ্যাগ্রাভেশন বলতে এটাই বোঝায়। তারপরে আস্তে আস্তে ইমিউন সিস্টেম আবার নিজেকে ব্যালেন্স করা ঠিক করেছে। তাহলে এবার আমি লাস্টে বলি ভাইটাল ফোর্সের অবস্থা। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে এই যে দীর্ঘকালীন বৃদ্ধি যখনই থাকবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি খুব সহজ ভাষায় সহজ টিপস দিয়ে যাব, যেগুলো কোনো ডাক্তার আপনাকে ইজিলি ভাবে বলবে না, এগুলো তো ব্যক্তিগত ফান্ডা। যেখানেই আপনি দেখবেন দীর্ঘকালীন বৃদ্ধি হয়েছে, হয়তো আপনি পোটেন্সি বেশি দিয়েছেন, তাতে কি রোগী সেটা অ্যাকসেপ্ট করলো কেন? ভাই দোষ করলে 2 হাতে না হলে তালি বাজে, সোজা কথা, 2 হাত না হলে তালি বাজে। আপনি 2টা ডোজ দিয়েছেন, রোগী ভাইটাল ডোজ হজম করে নিবে, কিন্তু তার হজম ক্ষমতাই তো নাই। তাহলে হ্যাঁ, এখানটায় আমি বিবেচনা করি না, রোগীকে খুব স্ট্রং ভাইবা ওষুধ দিয়েছি, এটাই তো আমার ভুল ছিল। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, যেখানটায় দেখবেন আপনার গ্রাফটা, অ্যাগ্রাভেশনের গ্রাফটা খুব লম্বা চলতেছে, সেটা ডক্টর কেন্টের অবজারভেশন হোক আর ডক্টর ভিতির কাছে একই কথাই বল, সেখানটায় আপনি অবধারিত থাকেন, যদি আপনি আন্ডার এস্টিমেট করে থাকেন, রোগীকে সতর্কভাবে নেন যে এই রোগীর মধ্যে ভালো মাত্রায় পরিবর্তন ঘটেছে, যন্ত্রপাতির অবস্থা খুবই খারাপ আছে, তাহলে এত লং অ্যাগ্রাভেশন কখন হইতে পারে? তাহলে টিস্যুর পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে, সেখানটায় সাইকোটিক বা সিফিলিটিক টাইপের পরিবর্তন অলরেডি শুরু হয়েছে, তবে অতটা ক্ষতিও করতে পারে না, এবং জীবনের শক্তি শেষ পর্যন্ত উজ্জীবিত হয়ে আরোগ্য ক্রিয়া শুরু করতে সক্ষম হয়েছে।
শেষ পর্যন্ত সে সফল হয়েছে, তাই রোগী ধীরে ধীরে আরোগ্যের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রটাতে এখানটা আমরা দেখতেছি যে এই ক্ষেত্রটা মানে রোগী ভালো মাত্রায় প্যাথোলজিগ্রস্ত ছিল, ভালো মাত্রায় তার মধ্যে ডিপ প্যাথোলজি ছিল, ভালো মাত্রায় তার মধ্যে মায়োজেমেট্রিক অবস্থা ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, আলহামদুলিল্লাহ পড়ার বিষয় হচ্ছে যে আপনার ওষুধটা শেষ পর্যন্ত তাকে জাগাতে পেরেছে এবং সেই মায়োজেমেট্রিক অবস্থাটারও সমাধান করতে পেরেছে। তার ফলেই আপনি আস্তে আস্তে ফলাফল পাইতেছেন, ভালো ফলাফল পাইতেছেন। তাহলে টোটালি এই সেকেন্ড অবজারভেশন থেকে আমরা কি কি পাইলাম? নাম্বার 1 হচ্ছে মেডিসিন সঠিক, সিমিলিমাম। নাম্বার 2 হচ্ছে পোটেন্সি রিপিটেশন ঠিক হয় না, অনুপযুক্ত হয়েছে, হ্যাঁ একটু বেশি ছিল। নাম্বার 3 হচ্ছে মায়োজাম সঠিকভাবে আঘাত করতে পেরেছে, হ্যাঁ, এবং সেখানে কোনো ক্রনিক মায়োজাম অবশ্যই ডমিনেন্ট করছিল, আপনার মেডিসিন দিয়ে সেই ডমিনেন্সিকে হটায় দিয়ে ভাইটাল ফোর্সকে জিতায় দিয়েছে। নাম্বার 4 ভাইটাল ফোর্সের অবস্থা কি? দুর্বল অবস্থা, খুব স্ট্রং পেশেন্ট নয়। তার মোটামুটি তার আগে অনেক কিছু ঘটনা আছে, তার বংশের মধ্যে অনেক কিছু ঘটনা আছে, মোটামুটি তার ভাইটাল ফোর্স ভালো মাত্রায় দুর্বল আছে, তাই প্রতিক্রিয়া ধীরে ধীরে ব্যক্ত করছে। এই যে ভাইটাল ফোর্স স্লো ভাবে অ্যাক্টিং করছে না, মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই হচ্ছে ক্রনিক ডিজিজের লক্ষণ। আপনি যদি খুব শিওর হন, দেখেন ডাক্তার অনেক ম্যাজিক দেখায়, হোমিওপ্যাথি ডাক্তার অনেক ম্যাজিক দেখাতে পারে। আপনি যদি অ্যাসিওর হন, এত বৃদ্ধি থাকে, আপনি দুম করে একটা ছবি দিয়ে দেন এবং প্রাসঙ্গিক প্যাথোলজি মাথার মধ্যে আইডিয়া করেন যে আচ্ছা লিভারের এদিকে ব্যাপার, ক্ষুধা টুধা চলে গেছে, তাহলে 100% এখানটায় লিভারের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, মনে হচ্ছে হেপাটাইটিস বি হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট লিখে দেন এবং পেশেন্টের সঙ্গে কনফিডেন্সলি, আপনার যদি প্যাথোলজি জ্ঞান ভালো থাকে, কনফিডেন্টলি আপনি বলেন যে এই রোগীর নিশ্চয়ই লিভারের মধ্যে সমস্যা আছে। ও আপনারা বুঝছেন যে রোগীটা সামান্য গ্যাস ঘুষ হয়েছে? নো, এট অল নয়, হেপাটাইটিস বি হয়েছে, আপনি চেক করে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে আপনি লিখে দিলেন, রোগী গিয়া সেন্টারে গিয়ে অবাক হয়ে গেল, ডাক্তার যা বললো তাই মিলে গেল, কিছুই করে না ভাই, ওষুধের রেমেডির অ্যাকশন দেখে এসে বইলা দিয়েছে কোথায় কি হয়েছে। বুঝছি না, এই যে ম্যাজিক, এটা যখন আপনি দেখাতে পারবেন, এটা দেখানো উচিত বলে আমি মনে করি ডাক্তারদের, কেননা তাতে করে রোগীর আস্থা বা বিশ্বাস আপনার প্রতি বাড়বে এবং সে কিছুই না হোক সে এইটুকু আইডিয়া করতে পারবে যে আমার ডাক্তার এত বিচক্ষণ, আমি তো ভালো ডাক্তারের হাতে পড়ছি, আরে এই রিপোর্ট করার আগেই বলে দিচ্ছি যে এটা হয়েছে আর সেটাই ঘটেছে। কিছুই না ভাই, শুধু তাদের পর্যবেক্ষণ ক্ষমতা, দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, আর কিছুই। এই ক্ষেত্রটাতে আপনি যদি রিপোর্ট দেন কোনো না কোনো প্রবলেম অবশ্যই রিপোর্টের মধ্যে আসবে, যদি না আসে তাহলে হয়তো তার মধ্যে সিফিলিটিক ডমিনেন্ট করতেছে, সিফিলিটিক মায়োজাম ডমিনেন্ট করতেছে, এখান থেকেও আপনি একটা ক্লু পাইতেছেন। যদি আপনি রিপোর্টের মধ্যে সব রিপোর্ট দেখতেছেন ওকে, বাট পেশেন্টের মধ্যে ক্রনিক ডিজিজ, আপনার মেডিসিনের অ্যাকশন খুবই স্লো, দেন আপনি 100% শিওর হতে পারেন এখানে কোনো সিফিলিটিক মায়োজাম ডমিনেন্ট করতেছে। তবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মেডিসিন কখনোই চেঞ্জ করবে না। এখানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে don't repeat any type of medicine, don't repeat, avoid the repetition first, মনের মধ্যে এটা রাখেন। এবং ফলো আপের সময় ধৈর্য, এবং প্রেসক্রিপশন কি দিবেন, ওষুধ কি দিবেন? প্লাসিবো। কখনোই ভুলে এখানে রিপিটেশন করবেন না। করেছেন তো, একে তো ভাইটাল এনার্জি খুব কষ্ট করে আপনার ঔষধের প্রভাব থেকে মুক্ত হয়ে এসে সবে কিউরেটিভ অ্যাকশন শুরু করছে, আর ফের আরেকটা ডোজ মারলে কি অবস্থাটা হবে আপনি চিন্তা করতে পারছেন? তো এখানটাই কিন্তু ডাক্তারের নার্ভের পরিচয়। রোগী এসে হাতে পায়ে ধরবে, প্রথম কান্নাকাটি করবে, বা রোগী যখন আরাম পাইতে পাইতে অভ্যস্ত হয়ে যাবে তখন এসে বললো ডাক্তার ওষুধ খেতে খুবই ভালো আছে, আর একটা ডোজ মেরে দেয়। আপনি হয়তো আশায় আসে তার আরেকটা ডোজ দিলে মনে হয় আরো ভালো কাজ হবে। খবরদার এসব কিছু করবেন না, এখানে শুধু ওয়াচ এন্ড ওয়েট। তাহলে 2 নাম্বার অবজারভেশন ক্লিয়ার? কার কার অসুবিধা আছে? 2 নাম্বার অবজারভেশনের টোটাল থিম কি? যে লং অ্যাগ্রাভেশন, এক কথা মনে রাখেন, লং অ্যাগ্রাভেশন এন্ড স্লোলি অ্যামলারেশন। বলেন কার কার ক্লিয়ার হয়নি? এখানে কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জি, থ্যাংক ইউ স্যার। জি স্যার, প্রশ্ন আছে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাই বলে
জি স্যার, এই যে লং এগ্রাভেশনটা স্যার, সেটা তো এটা আপেক্ষিক বিষয় মনে হচ্ছে যে আমরা লং এই এগ্রাভেশন বলতে আমরা কয়দিন ধরবো। স্যার সায়েন্স স্যারের একটা লেকচারে দেখলাম যে বি লেভেলের হেলথের রোগীর ক্ষেত্রে প্রায় 3 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এগ্রাভেশন হতে পারে, আবার সি লেভেলের রোগীর ক্ষেত্রে জীবন শক্তি মানে পেরে উঠতে পারে না, তার সেকেন্ডারি অ্যাকশন ক্রিয়া করতে করতে হয়তো 1 মাস সময় যেতে পারে। এই ক্ষেত্রে স্যার এই লং এগ্রাভেশনটা আমরা কতদিন বা কয় মাস ধরে এটা চলতে থাকে, বা আমরা কিভাবে বুঝবো এটা লং হয়েছে বা শর্ট হয়েছে? ওকে ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ। লং অ্যাগ্রাভেশন বলতে 6 মাস 1 বছর এসব কিছু বোঝায় না। ফার্স্ট টাইম এই চিন্তাটা মাথার মধ্যে থেকে তাড়ায় ফেলে। অ্যাকচুয়ালি আমরা ফলো আপ নিয়ে 1 মাস। ডক্টর ভিতুলকাস যেখানে যেখানে তার অবজারভেশনের কথা বলছেন সেখানটায় তিনি লং অ্যাগ্রাভেশনকে 1 মাস, তার যে অবজারভেশন গুলো আছে ডিটেলসে পড়েন, যে টানা 1 মাস ধরে বৃদ্ধিকে তিনি বেশিরভাগ সময় মনে করেন যে এটা লং অ্যাগ্রাভেশন হয়েছে। রাইট। এবারে লেভেল অনুযায়ী অ্যাগ্রাভেশন এটা তো আমি কোথাও দেখিনি, আপনি কোথায় পড়ছেন আমাকে একটু রেফারেন্সটা দিবেন যে বি গ্রুপে 2 সপ্তাহ, বি এ গ্রুপে 1 সপ্তাহ, সি গ্রুপে 1 মাস, এরকম কোথায় লেখা আছে আমার একটু দেখাই দেন প্লিজ। স্যার আমি একটা ভিডিও শুনছিলাম সায়েন্স স্যারের, এটা ভিডিও থেকে আমি এরকম এখানে নোট করে রেখেছি স্যার। ওইখানে এরকম একটা কথা আসছিল ওই। তবে আমার মতে যেটুকু বলে 1 মাস জুড়ে যদি রোগীর বৃদ্ধি থাকে সেটাকে আমরা লং অ্যাগ্রাভেশন। 15 দিন বৃদ্ধি অনেক সময় ঘটেই থাকে, তারপরেও এটা অনেকটা লং। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক বৃদ্ধি এত হওয়া উচিত নয়। ডক্টর হ্যানিম্যান যে অ্যাগ্রাভেশনের ধারণা দেয় যে অ্যাকিউট রোগের ক্ষেত্রে অ্যাকিউট রোগের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয় কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত, মাত্র কয়েকটা দিন, 1 দিন 2 দিন 3 দিন। এবং ক্রনিক রোগের ক্ষেত্রে তিনি ঘোষণা দিতেছেন যে সেখানে কোনো অ্যাগ্রাভেশন হওয়াটাই উচিত না, যদি আপনার পোটেন্সি ঠিক থাকে, যদি আপনার রিপিটেশন ঠিক থাকে, সেখানে কোনো অ্যাগ্রাভেশন হওয়াটা উচিত না। এই যে লো ভাইটালিটি, এই লো ভাইটালিটিকে যদি লক্ষ্য করে আপনি যদি সেখানটায় 30 পোটেন্সি ইউজ করতেন গ্রুপ সির জন্য, সেখানে কি অ্যাগ্রাভেশন থাকবো? এবং খুব মিনিমাম ডোজ জয়টা লাগবে। আপনি ধরেন একটা গ্রুপ সি পেশেন্টের মাত্র 2টাই ডোজ লাগে। সাপোজ দ্যাট আপনি চিন্তা করলেন যে এখানে 3টে ডোজ দেবো, ল্যাকেসিস 30 3টে ডোজ দেবেন, আপনি কি সেখানে অ্যাগ্রাভেশন আশা করবেন? এবং সেটা আপনি ওয়াটার ডোজে দিয়েছেন, একটাই ডোজ দিয়েছেন, 3টে ভাগে ভাগ করে না, মানে একটাই দানা দিয়েছেন বা 2টা দানা দিয়েছেন, আর সেটাকে মাত্র 3 বার দিয়েছেন। এখন যদি এখানটায় অ্যাগ্রাভেশন ঘটে তাহলে এখানটায় ভাইটাল ফোর্স হচ্ছে খুবই দুর্বল, C9 চলে গেছে, এতটাই উইক, এতটাই টিস্যু চেঞ্জ হয়ে গেছে। এইটাই তো আমি বলতে চাচ্ছি নোমান ভাই, যে প্রলংড অ্যাগ্রাভেশন কেন হইবে? রোগীর মধ্যে যদি প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়, যদি তার টিস্যু সেলগুলো চেঞ্জ হয়ে যায়, সেখানে যদি ডিস্ট্রাকশন হয়, সেখানে যদি সাইকোটিক টাইপের গ্রোথ থাকে, অরিজিনাল লিভার যেমন হয় সেরকম লিভার নয়, তখন এই অ্যাগ্রাভেশন ঘটবে। এটা খুব কম মাত্রায়, যত বেশি আপনি অভিজ্ঞ হবেন পোটেনশিয়াল রিপিটেশন দেওয়ার ক্ষেত্রে আর রোগীকে জাজ করার ক্ষেত্রে যে আমার রোগী কোন অবস্থার মধ্যে আছে, তত সুন্দরভাবে আপনি এই অ্যাগ্রাভেশনকে এড়াইতে পারবেন। এবং যত সুন্দরভাবে আপনি অ্যাগ্রাভেশনকে এড়াইয়া অ্যাবলারেশন নিয়ে আসতে পারবেন রোগীর দেহের মধ্যে, আপনি তত বড় একজন হোমিওপ্যাথিক ডাক্তার হবেন। এটা সারা জীবন শিখতে যে কেমনি আমি আরো অ্যাগ্রাভেশনকে এড়াইয়া অ্যাবলারেশনকে নিয়ে আসতে পারি। সেটা যতই দুর্বল পেশেন্ট হোক না কেন, আমি সেইভাবেই বিবেচনা করবো, ওইটা আমি পোটেন্সি দেবো। তো ডক্টর ভিতুলকাস এই কাজটাকে খুব সহজভাবে করে গেছেন তার লেভেল অফ হেলথের বই। যেখানে গ্রুপ ডি, যেখানে আরোগ্যের কোনো ব্যাপার নয়, সেখানে 12 শক্তির নিচে, যেখানে গ্রুপ সি, যেখানে ক্রনিক ডিজিজ প্রিডমিনেন্টলি, যেখানে কোনো অ্যাকিউটা দেখা যাইতেছে না এবং রোগীর হচ্ছে কি মারাত্মক সিরিয়াস টাইপের ক্রনিক ডিজিজ, সেক্ষেত্রে আপনার 30 পোটেন্সির নিচে। যেখানটায় গ্রুপ বি, যেখানটায় রিকারেন্ট ইনফেকশন, রিকারেন্ট ফিভার, রিকারেন্ট ব্রঙ্কাইটিস, রিকারেন্ট রাইনাইটিস, এই সমস্ত কিছু থাকবে, অর্থাৎ ইনফ্ল্যামেটরি ডিজিজ বাট রিকারেন্ট, বারবার আসতেছে, সেখানটায় আপনি 200 শক্তির নিচে। এবং যেখানটায় এই সমস্ত কোনো অবস্থা নাই, হঠাৎ করে একটা দুম করে রোগ এসে পড়েছে, সেখানটায় 1 ml এর ঊর্ধ্বের কোনো মেডিসিন।
গ্রুপ বি তে 1 mm নিচে নিচে পর্যন্ত, আর গ্রুপ সি তে আপনি 1 mm ঊর্ধ্বে প্রয়োগ করতে পারেন, 1 mm 10 mm 50 mm CA। মোটামুটি একটা স্ট্রাকচার তিনি দাঁড় করায় দিয়ে গেছেন যে বাবা এত যেন মেহনত না করতে হয়। কিন্তু একটা গ্রুপ সি পেশেন্টকে যদি আপনি 1 mm প্রেসক্রিপশন করেন, বিশ্বাস করেন তার ভাইটাল এনার্জি এত পরিমাণে উদ্দীপিত হবে আপনি কন্ট্রোল করতে পারবেন না, হসপিটালাইজ হতে পারে যদি সঠিক সিমিলিমাম এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং মায়াজামকে সে যদি টাচ করতে পারে না, তো অবস্থা 12টা বাজায়। তো ওকে, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের আলোচনা, আমার অনেক নতুন বন্ধুদের অনেক অসুবিধা। ডিয়ার ফ্রেন্ডস, এইবারে আমরা থার্ড অবজারভেশনের দিকে আগাবো। আশা করি সেকেন্ডটা একদম সবার ক্লিয়ার, তাই না? সেকেন্ডটা যেটুকু বললাম সেটুকুই আপনি মাথার মধ্যে রাখেন যে সিমিলিমা মেডিসিন হয়েছে, রিপিটিশনে একটু প্রবলেম হয়েছে, মায়াজামকে টাচ করতে পেরেছে এবং ভাইটাল ফোর্স অবশ্যই দুর্বল, এবং এখানে আপনি স্ট্র্যাটেজি নেবেন যে নো রিপিটেশন, রোগী মরে গেলেও আমি এক ডোজ আর ওষুধ দিব, কারণ অ্যামলারেশন চলতেছে, আরামের মধ্যে ওষুধ দিয়ে এত বোকা হবে, ঠিক কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এবারে থার্ড অবজারভেশন। থার্ড অবজারভেশনটার মধ্যে কি আছে? The aggravation is quick. এই যে আসতেছে, the aggravation is quick, short and strong, followed by rapid improvement. যেখানটায় ডক্টর হ্যানিম্যান 155 and 157 এ এই প্রসঙ্গে সামান্য বিশ্লেষণ করেছেন, এবং এটা অবশ্যই ফেভারেবল রিয়াকশন বা একটা ভালো বা সুন্দর একটা প্রতিক্রিয়া। তাহলে এটাই হচ্ছে ডক্টর হ্যানিম্যান তার অ্যাকিউটের আলোচনা করার সময়ও তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক কিওর কেমনে হয়। যেহেতু তিনি একটা কথা বলেছেন যে দুইটা ত্রিভুজকে আপনি যদি সেট করতে চান, দুইটা বিষমবাহু ত্রিভুজ কি আপনি যদি সেট করতে চান, বিষমবাহু মানে সমান নয়, কোন জায়গায় 5 সেন্টিমিটার, কোন জায়গায় 2 সেন্টিমিটার, কোন 3, আর একটা ত্রিভুজ নেন যেখানটায় 5, যেখানে 6 and 7, দুইটা দেখতে ফিগার একই রকম, বাট তাদের দুইজনকে খাপে খাপে আপনি ঠিক করতে পারবেন না। এই যে বিষম হওয়ার কারণ, এবং মেডিসিনকে একটু হায়ার হতে হবে রোগের থেকে, ন্যাচুরাল ডিজিজের যে পাওয়ার, সেই পাওয়ার থেকে আপনার ওষুধকে একটু বেশি হইতে হবে, এই কারণের জন্য একটু বৃদ্ধি হওয়াটা উচিত। তো এখানটায় প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে কুইক, অর্থাৎ এখানে অ্যাগ্রাভেশনটা হবে খুব দ্রুত, অ্যাগ্রাভেশন খুব দ্রুত, যে আপনি ঔষধ দিলেন আর 1 দিন খাইলো, 2 দিন খাইলো, তারপর 3 দিনের মাথায় অ্যাগ্রাভেশন হলো। ইট ইজ নট আজকেরই খাইলেন, ঘন্টাখানেকের পর থেকে বৃদ্ধি হওয়া শুরু হইলো, অর্থাৎ ভাইটাল ফোর্স মেডিসিনকে কত দ্রুত ক্যাচ করতেছে, কোনো স্লোনেস নাই, ভাইটাল ফোর্সটা কতটা শুদ্ধ দেখে, যে সে কত দ্রুত উত্তেজিত হয়, কতটা সে সেনসিটিভ, আপনি ওষুধ দিলেন আর সঙ্গে সঙ্গে সে ক্যাচ করলো, তাহলে ফার্স্ট হচ্ছে কুইক, প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে শর্ট বা সংক্ষিপ্ত। শর্ট এই শব্দের মাধ্যমে আমরা কত কি বুঝতেছি, আমি যা বুঝতেছি আপনাদের বলে বোঝাইতে পারবো না যে সংক্ষিপ্তের মধ্যে, শর্টের মধ্যে কত কি ব্যাখ্যা চলে আসবে, যে এখানে অ্যাগ্রাভেশনটা এত শর্ট কেন, ঘন্টা খানেক, কয়েকদিন, বড় জোর কয়েকদিন হবে, 1 দিন, 2 দিন, 3 দিন হোক, বড় জোর 3 দিন, ক্রনিক রোগের ক্ষেত্রে 4 দিন মতো। আর বেশিরভাগ রোগী আইসা বলে ডাক্তার ওষুধ খাওয়া মাত্র 3 দিন এতবার বাড়ছে, আল্লাহ আমি হাঁটতে পারিনি, আমার তোমার একদম সেই অবস্থা। তাই 3 দিন অ্যাগ্রাভেশন হওয়াটা কোনো ব্যাপার না, যেখানে সে 8-10 বছর ধরে একটা রোগের মধ্যে ভুগতেছে। এবং পেশেন্টের যদি আমরা আমি প্রায় রোগীদের বলি, দেখেন আমার ওষুধ খারাপ না, একটু অ্যাগ্রাভেশন করতে পারে, একটু বাড়াবাড়ি করতে পারে, প্রথম তো একদম বড় বড় চোখ করে তাকায়, ডাক্তার কয় কি বাড়বে, মানে এই কষ্ট সহ্য করতে পারি না, বাড়বে। হ্যাঁ, দেন আমি তারা বলি আরে এত চিন্তার কিছু নাই, বড় জোর 1 দিন কি 2 দিন, আমি এত বছর সহ্য করছি, 1 দিন 2 দিন বাড়লে কি আপনি খুব অসহ্য হয়ে যাবেন? না, তাহলে ঠিক কোনো সমস্যা নেই, বড় জোর 3 দিন হইতে পারে, আর আল্লাহর রহমতে বেশিরভাগ ক্ষেত্রে 3 দিনের উপরে যাই না অ্যাগ্রাভেশন, খুব
আমার মনে পড়ে না যে কোনো রুগী আসে আমার কয়েছে যে আমার 7 দিন 8 দিন খুব বাড়া বাড়ছে, এরকমটা খুবই কম বলছে, আমার মনেই পড়ে না। তো এটা হচ্ছে কি সংক্ষিপ্ত, শর্ট। ওয়াই শর্ট? কেন শর্ট অ্যাগ্রাভেশন হইল? 2 নম্বর অবজারভেশনে এত লং টাইম ধরে 1 মাস ধরে বাড়তেছে, হ্যাঁ 21 দিন 22 দিন 23 দিন রুগী সেই কষ্টের মধ্যে আছে, সেই কষ্ট। এখানটা কি অ্যাক্টিভিটি সংক্ষিপ্ত অ্যাগ্রাভেশন কেন হইতেছে? বিকজ সেখানটার ভাইটাল ফোর্স কমপ্লিটলি সুস্থ, ইমিউনিটি সিস্টেম কমপ্লিটলি সুস্থ, কোনো প্যাথোলজিক্যাল পরিবর্তন, সেল টিস্যু চেঞ্জ হয়ে গেছে, আলসারেটিভ হয়ে গেছে, সাইকোটিক হয়ে গেছে, গ্রোথ এসেছে, নো, নট এট অল। যদি এরকম কিছু হইতো তাহলে এরকম হবে না, অ্যাকশন কখনো এরকম আসবে না, ওষুধের অ্যাকশন কখনো এরকম আসবে না। সেখানে প্রলংড অ্যাগ্রাভেশন অটোমেটিক্যালি আসবে, হ্যাঁ প্রলংড অ্যাগ্রাভেশন আসবে সেখানে। তাহলে এখানটায় মানে সেন্টিসিমাল ড্রাই ডোজের কথাই কিন্তু ডক্টর কেন্ট করছি, মানে ড্রাই ডোজ ধরে না, আপনি কায়দা করে এলএম ঢোকায় চিন্তা করবেন এরকম করতে যাবেন না, তাহলে কিন্তু সব ছেনাড়া হয়ে গেছে। সেটা একটা আলাদা পদ্ধতি, এটা অ্যাগ্রাভেশন কমাবার পদ্ধতি। এখানে সেন্টিসিমাল স্কেলের অবজারভেশনের কথা হইতেছে বেশিরভাগটা। এবং ড্রাই ডোজ যে একটা 200 পোটেন্সি কয়েকটা দানা আপনি মুখে দিয়ে দিয়েছেন বা এক ড্রপ টাঙের মধ্যে টাং করে ফাইলে দিয়েছেন, তারপরে এই অবস্থা। সো বি অ্যাওয়্যার যে আপনি কার বই পড়তেছেন এবং তার মেথড কি ছিল, তার ট্রিটমেন্টের পদ্ধতি কি ছিল, এটা জেনে পড়বেন যে এটা ডক্টর কেন্টের অবজারভেশন। ওকে, তাহলে এখানটায় শর্ট, তাহলে শর্ট যখন অ্যাগ্রাভেশন আসতেছে, আপনি যে যে ক্ষেত্রে আপনার এটা বেসিক ফান্ডা যেখানেই দেখবেন একটা শর্ট অ্যাগ্রাভেশন হইতেছে, তাহলে আপনি বাইসা গেলেন যে আপনার রোগী অতটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল না। আপনি যে বড় করে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আমি ক্যান্সার সারায় ফেলছি, ওটা তো গ্রুপ এর ক্যান্সার ছিল, সবে প্যাথোলজি ফাংশনাল ডিস্টারবেন্স সেখানে বেশি ছিল, সেখানে অতটা ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট হয় নাই। আর যদি ডেভেলপমেন্ট হয়েও থাকে তারপরেও তার মধ্যে জ্বর, ইনফেকশন এগুলো আছে, তীব্র মাত্রায় জ্বর মাঝে মাঝে আসতেছে, মানে ইমিউন সিস্টেম একদম ডিপ্রেসড কন্ডিশনে যায় না, ভাইটাল ফোর্স ডিপ্রেসড কন্ডিশনে যায় না, ভাইটাল ফোর্স খুবই স্ট্রং আছে, যে দ্রুত রিয়াকশন নিয়েছে এবং সেই রিয়াকশনকে খুব দ্রুত কমপ্লিট করেছে। তাকে আপনি যে প্রাইমারি অ্যাকশন দিয়েছেন, মেডিসিনের প্রুভিং সিমটম দিয়েছেন, সেই প্রুভিং সিমটমসটাকে সে খুব কম সংক্ষিপ্ত সময় নিজের কাছে রেখে দ্রুত কিউরেটিভ অ্যাকশন শুরু করছে, রাইট? তাহলে সংক্ষিপ্তর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানটায় তেমন কোনো প্যাথোলজি নাই, তাই না? সেখানে মায়াজেমেটিক ইনফ্লুয়েন্স বা মায়াজেমের প্রভাব অতটা নাই, শুধু শরীরটা বেশি ডমিনেন্ট আছে, ফাংশনাল ডিস্টারবেন্স ছিল বেশি। একদম যে নাই তাই বলা যাবে না, কোনো কিছু একদম নাই বলতে গেলে কিন্তু ডাক্তারদের অনেক ভেবে চিন্তে বলতে হয়। কেননা এখানটা একটা কথা বলবো, আর সেটা হচ্ছে কি মিলবে না, ডক্টর হ্যানিম্যান এটা আমাদের শেখায়। তিনি ক্রনিক ডিজিজের থিওরি অনেক বছর আগে মায়াজমকে আবিষ্কার করে চুপ করে বসে ছিলেন, খালি পরীক্ষা করতেছেন, অনেক বছর পরীক্ষা করার পরে লাস্ট পর্যন্ত তিনি ছেড়েছেন। কোনো একটা কথা তিনি অপ্রাসঙ্গিক বলেন নাই, কোনো একটা কথা তিনি এক্সপেরিমেন্ট ছাড়া তিনি বলেন। সো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের এই নীতিটাকে ধরে রাখতে, একটা কথা বলতে হবে সেটার সাপোর্টে যেন কোনো ব্যাপার থাকে, বিশেষ করে অর্গানের সাপোর্ট থাকে। তাহলে সংক্ষিপ্ত জোরালো রোগ বৃদ্ধি, এই জোরালো শব্দটার প্রতি দেখেন, এখানটার মধ্যে আপনি অসংখ্য বৃদ্ধি পাবেন। যখনই আপনার রোগী এসে বলবে ডাক্তার সেইবার আসছিল, এটা কিন্তু পজিটিভ ব্যাপার। জোরালো তখনই হবে, দেখেন বাচ্চাদের মধ্যে তীব্র জ্বর আসে, একদম খিঁচুনি চলে আসে, খেতে শুরু করে। আর বয়স্ক লোক যারা বুড়া ফুটফুড়া নানান ধরনের রোগের মধ্যে ভুগতেছে, তাদের যদি কোনো ক্রমে জ্বরও আসে, সেই জ্বরের মধ্যে কোনো যেন তীব্রতা নাই, এই ঘুষ কইরা জ্বর আসে, শরীরে শক্তি নাই যে সিমটমস কে ভালোভাবে ব্যক্ত করতে পারবে, ইন্টেন্সিটির সাথে ব্যক্ত করতে পারবে, ভাইটাল ফোর্সের সেই পাওয়ারটাই নাই। তাহলে জোরালো বৃদ্ধি একমাত্র সেই সব রোগীদের হতে পারে যাদের ভাইটাল ফোর্স খুবই ভালো ধরনের, তাই? তাহলে 3 পয়েন্টস নির্দেশিত করছে তার ভাইটাল ফোর্স বা তার শরীরের ভিতরে যে ভাইটাল এনার্জি আছে। আমরা হোমিওপ্যাথিতে শুধু ভাইটাল ফোর্সকেই মাপি ভাই, কোনো রোগ মাপি না।
যে কি রোগ হয়েছে, টিবি হয়েছে না হেপাটাইটিস বি হয়েছে না সি হয়েছে না এ হয়েছে, এসব আমরা মাপি না। আমরা মাপি ভাইটাল ফোর্স। এগুলো জানবো না তা নয়, এগুলো জানার বিষয়, বাট আমাদের ফোকাস থাকে মূল সিমটমসও নয় যে মাথা ব্যথা, নো নো মাথা ব্যথা, পেট ব্যথা, নো পেট ব্যথা। মাপতে হবে শুধু ভাইটাল ফোর্স। আপনি সেখানটাই ব্যালেন্স চান, কেননা আমরা হ্যানিম্যানের অনুসারী। ভাইটাল অ্যাপ্রোচ হচ্ছে আমাদের মেন। ডক্টর হ্যানিম্যান রোগের কারণ এবং সমস্ত কিছুকে ভাইটাল ফোর্স বলছে। ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলা মানেই রোগ, রাইট? তো ভাইটালিস্টিক অ্যাপ্রোচ ধরেন। ওই একটা সিমটমস কমে গেছে দেখে নাচানাচি করে লাভ নাই, ওটা অ্যালোপ্যাথি ডাক্তাররা করবে আমাদের জন্য। তাহলে ভাইটাল ফোর্সকে আমাদের মাপতে হবে। তারপরে শুরু হয় অতি দ্রুত গতিতে রোগের উন্নতি। অতি দ্রুত গতি শব্দটা ফলো করে, এত দ্রুত, অর্থাৎ একটু স্টিমুলেট করেছেন ভাইটাল ফোর্সকে, আর ভাইটাল ফোর্স সঙ্গে সঙ্গে ব্যালেন্স ক্রিয়েট করে ফেলেছে বডির মধ্যে। যেখানে যতটুকু এনার্জি পৌঁছাবার সেখানে ততটুকু এনার্জি পৌঁছে দিয়েছে। স্যাডনেস ফ্যাডনেস হেন তেন মাইন্ডের কোলাপস টোলাপস সব ঠিক করে একদম পেশেন্টকে দ্রুত ঠিক করে ফেলেছে, তাই? তাহলে ভাইটাল ফোর্স খুবই উত্তেজিত, উপসর্গ কিছু জনের জন্য বৃদ্ধি পায়, রোগী দ্রুত সুষ্ঠুভাবে আরোগ্যের দিকে এগোয়। তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে মেডিসিনাল অ্যাগ্রাভেশন। মেডিসিনাল অ্যাগ্রাভেশন অর্থাৎ প্রাইমারি ডোজটা অ্যাগ্রাভেশন, আর ফলোড বাই কিওর। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিওর এস্টাবলিশ হয়েছে। এটা হচ্ছে ডিজায়ারেবল। ডক্টর হ্যানিম্যানের ভাষায় এটা হচ্ছে ডিজায়ারেবল। এটা আমরা প্রত্যাশা করি যে রোগীর মধ্যে এই ধরনের উন্নতি ঘটুক। ওই যে আপনারা শোনেন না যে আমরা সবাই হাত বিশ্বাস করে বসে থাকি যে একটু অ্যাগ্রাভেশন হয়, তারপর যদি অ্যামলারেশন হয় তাহলে খুবই ভালো হয়। তো ডক্টর, তাহলে এই যে রেসপন্স, এই যে প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেলথি রেসপন্স, একটা স্বাস্থ্যকর রেসপন্স উইথ স্ট্রং ভাইটাল। আমি এতক্ষণ 4 পয়েন্টের মাধ্যমে বোঝাইলাম যেটা একটা স্ট্রং ভাইটালিটি। এমন একটা রোগীর সঙ্গে আমরা কাজ করছি, সত্যিকারের তার দেহ খুবই সুন্দর, তার ব্যালেন্স খুবই ভালো, তাকে একটু ঔষধ দিলে সে ভালো হয়ে যাবে। এই রোগীর ক্ষেত্রে আপনি প্রগনোসিস করবেন, আপনি বুক ঠুকে করবেন যে এই রোগী তো কয়েক মাসের মধ্যে ভালো হয়ে যাবে। আমাদের বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তারদের একটা চরম দুর্বলতা যে আমাদের কাছে রোগীরা এসে কয়, ডাক্তার এই রোগটা কবে ঠিক হবে? আমরা কি উত্তর দিই? দেখি 2-4টে ফলো আপ দেখি, তারপরে বলবো। ডাক্তার নিজেই জানে না কবে ঠিক হবে। কিন্তু যদি আপনি ভালো করে অবজারভেশন গুলোকে দেখেন, তখন অত্যন্ত একটা প্রবাবল টাইম, একদম সঠিক টাইম না হলে একটা প্রবাবল টাইম আপনি দিতে পারবেন যে আপনার যা কন্ডিশন আশা করছি 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, বা আপনি 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে, বা এই রোগটা সারবো না। এটা রোগী আমাদের মুখ থেকে শুনতে চায়, বাট আমাদের সেই নলেজ নেই যে আমরা রোগীকে প্রোভাইড করতে পারি। আমরা দায় সারা উত্তর দিই, দেখেন একটু আল্লাহ ভরসা রাখেন, সেদিনের মধ্যে ভালো হইব। Actually, what happened? There is a crisis of knowledge. তাহলে এইবার আমরা চলে আসি আমাদের বিশ্লেষণ। কি হইল? রেমেডি একদম ঠিক ছিল, এক্সাক্ট সিমিলিমাম আপনি দিতে পেরেছেন এখানটায় 100%। আপনারা যদি কোনো বন্ধু এসে কয় যে আরে না না দোস্ত তুই তো ভুল প্রেসক্রিপশন করছিস, এ হেমারেজিক কন্ডিশন, ফসফরাস ঠিক হয়নি, নাইট্রিক অ্যাসিড দেওয়াটা উচিত ছিল, কখনোই তার কথায় ভুল বুঝবেন না। আপনি একটা ভালো কাজ করেছেন, সে খারাপ কিছু করতে চাইতেছে, রাইট? এবং এক্ষেত্রে যে নিরাময়টা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটা হবে দীর্ঘস্থায়ী। সম্পূর্ণ রোগ নিরাময় হওয়ার ক্ষমতা এই রোগীর আছে, এবং এটা হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কিছুমাত্র, এবং শুধুমাত্র সুপারফিশিয়াল ভাবে রোগী আক্রান্ত হয়েছিল, ওই উপরে উপরে একটা স্কিনের অ্যালার্জি, একটা এইসব ব্যাপার। এবং যন্ত্রপাতি, মেডিসিন, লিভার, কলিজা, ফেফড়া সবকিছু, মাইন্ড ফাইন সবকিছু ওকে আছে এই পেশেন্টের। এবং অবশ্যই এখানে একটা ভুল হয়েছে, সেটা পরে বলতেছি, তবে এখানে একটা ভুল হয়েছে। এবং তাহলে মেডিসিন হচ্ছে, তাহলে আমরা দেখলাম মেডিসিনটা ছিল এক্স্যাক্টলি সিমিলিমা। ডিজিজের লেভেল কেমন ছিল? ডিজিজ
কোনোভাবে ডিপ সিটেড ডিজিজ খুব গভীরে গিয়ে আক্রান্ত হয়েছে, ওই ডক্টর হ্যারিসের একদম পুরো সুগভীর মায়ের আপনি একটা হচ্ছে রোগী দেখতে গেছেন, একটা ছোট্ট মোটো বাচ্চা, প্রচন্ড জ্বর, মাউথ ড্রাই উইথাউট থার্স্ট, রোগী শুধু মায়ের কোল ঘেঁষে শুয়ে আছে, ঘন ঘন তার মাথায় হাত বুলায় দিতে হচ্ছে, বলে করে নিয়ে ঠান্ডা বাতাসে হচ্ছে, দরজা জানলা বন্ধ করলে তার কষ্ট হচ্ছে, সে চাইতেছে আমি বারান্দায় গিয়ে শুধু ঘরের ভিতরে শুধু, প্রচন্ড জ্বর, কিছুই খাইতে পারছে না, মুখের মধ্যে কোনো স্বাদ নাই, কিছুই সে খাইতে পারছে। What is the medicine? Hello? Palsetilla. Yes. Yes, dear. পালসেটিলা। তো আপনি এই রোগীর এত সুন্দর ভাবে দেখে আপনি পালসেটিলার 200 প্রেসক্রিপশন করুন। ধরেন আপনি গেলেন রাত 8টার সময়, 8টার সময় ঔষধটা প্রয়োগ করে আপনি চলে আসলেন এবং বললেন এটারে 4টে দানা খাওয়ায় দেন, সকাল পর্যন্ত সুস্থ হয়ে যাবে। কয়েক ঘন্টা বাদে আপনার কাছে ফোন গেল, কি ব্যাপার, বাড়িতে সব কান্নার রোল উঠছে, কি এই ডাক্তার আপনার ঔষধ খায়া রোগীর জ্বর 104 হয়ে গেছে, হ্যাঁ মাথায় পানি দিতে হচ্ছে, একদম কিরম বেঘরের মতো হয়ে গেছে, অজ্ঞানের মতো হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, ওর বাচ্চা আমার হাসতেছিল আর মোটেই হাসতেছে না, একটু খেলাধুলা করতেছিল হাত পার মোটে নাড়ে না। আপনি নতুন ডাক্তার হলে কিন্তু ভাই আপনি ঘাবড়ে গিয়ে বলবেন আরে কি হয়েছে, কিন্তু ধরেন এখানটায় আমাদের কোন একজন অভিজ্ঞ ডাক্তার ছিলেন, তিনি বুঝলেন আচ্ছা মেডিসিন ইজ অ্যাক্টিভ, এবং আমি দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে বাড়ছে, সংক্ষিপ্ত ভাবে বাড়ছে, সংক্ষিপ্ততা এখন আসেন, জোরালো ভাবে বাড়ছে, প্রচন্ড জোরালো ভাবে আক্রমণ করেছে এবং ঔষধ দ্রুত কাজ করেছে। আপনি বললেন ওকে নো প্রবলেম, একটু মাথায় পানি টানি দেন, ডিহাইড্রেশন যাতে না হয় সেরকম ব্যবস্থা করেন, মাথায় যাতে হিট ফিট না উঠে যায়, একটু মুখে টুকে একটু পানি দেন, আর বাচ্চা যদি ঘুমাতে চায় তাহলে তারা ঘুমাইতে দেন। তার কিছুক্ষণ বাদে আপনার কাছে ফোন আসবে, ডাক্তার আমার বাচ্চা কিন্তু ঘুমায় পড়ছে, এত কষ্টের মধ্যে সে ঘুমায় পড়ছে এবং অঘরে ঘুমাচ্ছে, ওকে নো প্রবলেম, সাইলেন্ট প্লিজ, আপনি আমাকে 5 ঘন্টা বাদে রিপোর্ট করুন। 5 ঘন্টা বাদে রোগী ঘুম থেকে উঠলো, মা খিদে পাইছে, আপনি কয়েকদিন ধরে খাইনি, আমার আইসক্রিম দাও, আমার ঠান্ডা দাও, আমারে ওই যে মাংস গুনা করছিল ওইটা দাও, দিয়ে দাও, কেন দাও, পরের দিন দিয়ে বাচ্চাকে কি হয়, এত সুন্দর এক্সাম্পল দিয়ে ভালো এক্সাম্পল আর কি দিব, এরকম ঘটছে, এই জন্য এগুলো মনের মধ্যে থাকে। রাইট, এইরকম টাইপের প্রতিক্রিয়া যখন দেখা যায় তখন মূলত আপনার রোগীর মধ্যে সুপারফিশিয়াল টাইপের কোনো সাইকোটিক মায়াজম বা সুপারফিশিয়াল টাইপের কোনো শরিক মায়াজম কাজ করছে, অবশ্যই শরিক, এখানে ফাংশনাল ডিস্টারবেন্সই বেশি, এখানে মিয়াজমেটিক যে ডিস্টারবেন্সি সেটা হচ্ছে কোনো ভাইটাল অর্গানের উপরে নয়, হ্যাঁ, তাই মেডিসিনটা খুবই শর্টলি ভাবে অ্যাগ্রাভেশন করছে এবং খুবই স্ট্রংলি ভাবে কাজ করছে। এখানে যদি কোন গভীর টাইপের সিফিলিটিক মায়াজম থাকতো, বিশ্বাস করেন এরকম প্রতিক্রিয়া আসবো না, এত দ্রুত প্রতিক্রিয়া আসবো না। সিফিলিটিক মায়াজম মানে আপনার মেডিসিনকে স্লো করবে, স্লো, দিস ইজ প্রোগ্রাম, স্লো মেডিসিনাল প্রোগ্রাম, রাইট, সব থেকে স্লোনেস প্রডিউস করে সিফিলিটিক মায়াজম। তাহলে প্যাথোলজি এখানটায় কি, অবশ্যই প্যাথোলজি রিভার্সেবল, রোগ নিরাময়যোগ্য না 100% এখানে নিরাময়যোগ্য। কি ধরনের প্যাথোলজি এখানে, ফাংশনাল ডিস্টারবেন্স, যেমন অ্যাকিউট ইনফ্ল্যামেশন, অ্যাকিউট ফিভার, অ্যালার্জি, হরমোনাল ইমব্যালেন্স, এই সমস্ত ব্যাপার সব এখানে আছে। তাহলে সারমর্ম এবার আমি কইরা ফেলি। তাহলে রেমেডি কি,
100% অ্যাকুরেট সিমিলিমা পোটেন্সি সাধারণত একদম যথাযথ হয়েছে। তারপরেও এই যে দ্রুত সংক্ষিপ্ত অ্যাগ্রাভেশনটা হইল, এইটার ইন্টেন্সিটি এতটা হইল, এই ইন্টেন্সিটিটাকেও আমরা এখানটায় যদি একটু কাজ করি, যে এই ইন্টেন্সিটিটা যে রোগী অঘর হয়ে পড়লো আপনার ঔষধ খেয়ে, এইটুকু যাতে না হোক, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই ঔষধটাকে আরেকটু মডিফাই করে দিতে পারতাম, যে একেবারে 200 শক্তি গালের মধ্যে না দিয়া এটা ডিভাইডেড পোটেন্সিতে অল্প অল্প করে একটু সাক্কাশন দিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে ধরেন যদি আমরা দিতে পারতাম, তাহলে এই যে দ্রুত অ্যাটাক করলো ঔষধ, এই অ্যাটাকটা থেকে রোগী বাঁচতে পারে। তাই এক্ষেত্রে একটু সামান্য ভুল আছে প্রয়োগ করার ক্ষেত্রে, রিপিটেশন ঠিক আছে। এখানে যে অ্যাগ্রাভেশন হচ্ছে, সেই অ্যাগ্রাভেশনটা কেমন টাইপের? খুব দ্রুত, খুব তীব্র, খুবই ক্ষণস্থায়ী। ভাইটাল ফোর্স কেমন? প্রবল, শক্তিশালী এবং কার্যকর। এই সমস্ত রোগীদের খুব সহজেই রোগে আক্রান্ত হয়ে বাবা মাগো করতে গেলে বছরে 1000 বয়স। মায়াজম কি? মায়াজম হচ্ছে মূলত সোরা, আর যদি সাইকোটিক থাকে তাহলে খুবই সুপারফিসিয়াল। মূলত এখানে সোরা ডমিনেন্ট ভাবে কাজ করে। ফলাফল কি? ফলাফল হচ্ছে আপনি এই রোগীতে প্রত্যাশিত রেজাল্ট পাবেন, খুব দ্রুত উপশম করতে পারবেন, খুব দীর্ঘস্থায়ী নিরাময় হবে। একবার ওষুধ দিলে আর সহজে রোগী আর আক্রান্ত হবে না। ক্লিনিক্যাল অ্যাকশন কি? ক্লিনিক্যাল অ্যাকশন হচ্ছে আপনি কি করবেন, এখানে করণীয় কি? আপনার কি করবেন? ওয়েট এন্ড ওয়াচ। এই ক্ষেত্রেও আপনার কোনো মেডিসিন দিতে হবে না, শুধু প্লাসিবো দিয়ে টাঙাই দেবেন। তাহলে এটা একটা শক্তিশালী এবং একটা আশাবঞ্চক নিরাময়ের চিহ্ন। অর্থাৎ থার্ড অবজারভেশন, অর্থাৎ কুইক শর্ট অ্যাগ্রাভেশন, দেন কুইক অ্যামলারেশন বা প্রলংড অ্যাগ্রাভেশন। এটা যদি প্রলংড অ্যামলারেশন, এটা হচ্ছে আপনার প্রত্যাশিত রেজাল্ট। এরকমই হওয়া উচিত হোমিওপ্যাথিক অ্যাকশন। অর্থাৎ থার্ড অবজারভেশন হচ্ছে the aggravation is quick, short and strong and followed by rapid improvement, rapid আরোগ্য চলে আসতেছে। মূলত এই সমস্ত অবজারভেশনটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাকিউট ক্রনিকের মধ্যে সচরাচর এই ধরনের পরিবর্তন বা এই ধরনের রেজাল্টের আশা আমরা খুব কম করি না, যে একদম তা। আমি এখানে কোনো কিছু একেবারে হ্যাঁ বলা সম্ভব না। কোনো ক্ষেত্রে কোনো ডাক্তার অ্যাসিড করছে, কিন্তু মূলত এটা অ্যাকিউটের মধ্যেই দেখা যায়। তাহলে থার্ড অবজারভেশন, অর্থাৎ অ্যাগ্রাভেশন ইজ কুইক, শর্ট এন্ড স্ট্রং উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট। এখানে কোনো প্রবলেম? এটা হচ্ছে আইডিয়াল হিলিং, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আইডিয়াল হিলিং স্ট্রং, এটাই আমাদের আইডিয়াল হিলিং স্ট্রং। আচ্ছা, টাইম কত হয়েছে? 8:10। আচ্ছা, 5 মিনিট আর একটা হয়ে যাবে সম্ভব। থার্ড, কিছু বিশেষ প্রয়োগ ক্ষেত্র দেখা যায় যেখানে ঔষধ প্রয়োগ করার পর রোগীর আদৌ বৃদ্ধি হয় না, বরং স্বাভাবিক নিরাময়। সেখানটায় স্বাভাবিক নিরাময় হয়, অর্থাৎ নো অ্যাগ্রাভেশন, জাস্ট অ্যামলারেশন। রাইট? বলে অ্যামলারেশন, আমরা এটাকে এক কথায় বলবো অ্যামলারেশন উইথাউট অ্যাগ্রাভেশন। ডক্টর হ্যানিম্যান এটাকেই বলেছেন সব থেকে আইডিয়াল, আকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া। একটা হোমিওপ্যাথিক মেডিসিনের, একটা ডাক্তারের একটা আইডিয়াল কিওরের যদি কোনো ছবি থাকে, এটাই যে কোনো অ্যাগ্রাভেশন হইবে না, শুধু জাস্ট অ্যামলারেশন। রাইট? 157 অনুযায়ী অ্যাগ্রাভেশন ছাড়াই সরাসরি উপশম অনুভব করে।
এই ক্ষেত্রে এটাই হচ্ছে কি, এখানটায় আপনি উপরের অ্যাগ্রাভেশনের মধ্যে আমরা দেখছি যে সেখানটায় পোটেন্সিটাকে একটু বা মেডিসিনটাকে একটু কায়দা করে দিলে হয়তো এই যে একটু যে ধাক্কা খেলে ধাক্কা খেয়ে আবার ঠিক হয়ে উঠলো, এই ধাক্কাটুকুও খাবে না। এখানটায় 4th নাম্বার অ্যাফ্রিজমের মধ্যে কোনো ধাক্কা ধাক্কি নেই, কোনো জটিলতা নাই, একদম রুগী ডাইরেক্ট আরাম, যেটা রুগী চাই আমাদের কাছে, আমরা যেটা চাই এটা। এটা কেমনে কোনো ধরনের অ্যাগ্রাভেশন হইল না কেন প্রশ্ন এটা। তার মানে নাম্বার 1, রোগীর অবস্থা কি, ভাইটাল ফোর্স একদম অপটিক্যাল কন্ডিশনের মধ্যে, অপটিমাইজ কন্ডিশন, একদম টপ লেভেলে, সেখানে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের প্রবলেম নাই, সব কিছু ঠিক আছে। উপরে উপরে শুধু একটু বৃষ্টিতে ভিজেছিল বলে এটা পুরো একটু বেশি গোসল করছে, তাই এটা হচ্ছে। তার আগে পর্যন্ত রোগীর কোনো মায়াজাম নাই, কিছুই নাই, সব কিছু, কোনো ধরনের তেমন রোগ নাই। ওই বছরে একবার করে জ্বর করে আসে, একটু ডায়রিয়া হয়, বা কোনো সময় 3 বছর 4 বছর বাদে একটু হালকা করে জ্বর আসে, বা হালকা করে একটু পায়খানা, বা একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছে, এরকম টাইপের ব্যাপার। এবং তাহলে এখানটায় মেডিসিন হচ্ছে এক্সাক্ট সিমিলিয়ামটা আপনি দিতে পেরেছি, আমি দিতে পেরেছি। এবং সব থেকে মজার ব্যাপার, যতটা ভাইটাল ফোর্স মেডিসিন দাবি করেছিল ঠিক ততটা পরিমাণে গেছে, 1 ইঞ্চি বাড়ে নাই, 1 ইঞ্চি কমে নাই, মানে খাপে খাপ, যেটাকে বলি খাপে খাপ, অর্থাৎ ভাইটাল ফোর্স রেমেডির সাথে একদম প্রপারলি ভাবে টিউন হয়ে গেছে। এবং এখানটায় যে প্রাইমারি অ্যাকশন মেডিসিনের হওয়ার কথা ছিল, সেই প্রাইমারি অ্যাকশনকেও ডাক্তার এত মেপে দিয়েছে যে 1 ফোঁটা বেশি হয়নি, 1 ফোঁটা কম হয়নি, বুঝছেন? তাই কোনো রকম ভাইটাল ফোর্স হঠাৎ করে একটা ধাক্কা খাই ওষুধ দেওয়া মাত্র সেরকম কোনো ধাক্কা বা কোনো চাপ, কোনো প্রতিক্রিয়া করে না, ডাইরেক্ট অ্যাকশন। The most desirable reaction and showing the remedy is the true homeopathic is specific and the vital force is still sufficiently strong. তাহলে সঠিক রেমেডি, আর শুধু সঠিক রেমেডি বলে আপনি যে দাবি করছেন, অ্যাকচুয়ালি শুধু আপনার দাবি নয়, আপনার রোগীটা কেমন সুস্থ ভাইটাল ফোর্স, সুস্থ ভাইটাল ফোর্স, প্রপার কন্ডিশনের মধ্যে ভাইটাল ফোর্স। তাই শুধুমাত্র ঔষধ দিয়েই যে আরোগ্য আপনি পেয়ে যাবেন তা না, আপনার রুগীটাকে হতে হবে খুবই সুন্দর। তার মধ্যে কত ধরনের মায়ের ডিপ প্যাথোলজি নাই, আপনার কাছে কোনো ডিপ টাইপের ডিজিজ যদি আসে, খুব খাতারনাক একটা রোগ আছে, এইসব কিছুই সুপারফিশিয়াল কয়েকটা সিমটম, স্ট্রং সিমটমস নিয়ে এসছে, সুপারফিশিয়াল ফাংশনাল ডিস্টারবেন্স এসছে। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। রেমেডি হচ্ছে এখানটায় আপনি যে রেমেডিটা দিয়েছেন, আপনি আমার এখানটায় অনেকগুলো পয়েন্টে মিস হয়ে যাচ্ছে, তাই খুব শর্ট হওয়ার কারণে আই এম সরি। অ্যাকচুয়ালি এখানটায় আপনি যদি কেস টেকিং করেন, আপনি দেখবেন একটা আদর্শ লাইকোপোডিয়া পাইতেছেন, আদর্শ পাচ্ছিটা পাচ্ছেন, আদর্শ বেলেটোনা পাইতেছেন, বইয়ে যেরকম লেখা আছে 2-3টা হোমিওপ্যাথিক সিমটমস, 2-3 ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ, তারপরে 3-4 রকমের কিমোস, আল্লাহ যেন মেডিসিনটা পুরো ছেপে দিয়েছে, মাঝে মাঝে আসলে আমাদের কাছে যেন ডায়রিয়া ছেপে দিয়েছে, বইয়ে যেরকম লেখা রোগীর মধ্যে তেমন পাইতেছে। তাদের রেমেডি আর এবং ওষুধটা গিয়েছে পুরো টোটালিটির উপরে, পুরো মায়াজামকে কভার করে, হ্যাঁ। তাই অ্যাগ্রাভেশন ছাড়া প্রপারলি ভাবে সুস্থতা এসছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখবেন ফাংশনাল ডিজিজ বা আর্টিক স্টেজ। যেমন একটা উদাহরণ, একজন রোগী প্রচন্ড বিষণ্ণ, নিদ্রাহীনতা, প্রচন্ড মাথা ব্যথা, তার বাবা কিছুদিন আগে মারা গেছে, প্রচন্ড কান্নাকাটি করছে, চোখ থেকে শুধু পানি পড়ছে, কোপায় কাটতেছে, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতেছে, তাই মুড ফুড খুবই খারাপ, কথা তেমন বলতেছে না, মাথা ব্যথা এবং আলো হয় না। Yes. তো আপনি দিলেন ইগনেশিয়া 200, দেওয়া মাত্রই দেখলেন পরের দিন থেকে রোগী ভালো মুড হওয়া শুরু হয়ে গেল, ঘুম ভালো হওয়া শুরু হয়ে গেল, মাথা ব্যথা ঠিক হয়ে গেল, কোনো সমস্যা নেই।
এক সপ্তাহ বাদে এসে বললো ডাক্তার ওই আপনি যেদিন ওষুধ দিয়েছিলেন ওই দিন থেকে ভালো লাগছিল, রাত্রেবেলা খুব ভালো ঘুমাইছি, সকাল থেকে ওইটা দেখি একদম সব ঠিক আছে, একটু মন খারাপ এক দুদিন ছিল, তারপর আস্তে আস্তে মনে আমার কথা মনে পড়ে আগের মতো কান্না পায় না, আল্লাহর মধ্যে আর অতটা কষ্ট পাইতেছি, আগে তো মনে হচ্ছে যেন দমটা একটু চাপা দিচ্ছে না, একদম পুরো ঠিক আছে। দেখেন এখানটায় কি হয়েছে, তাহলে এখানটায় স্পেশালি সোরা ডোমিনেন্ট ছিল, আর আপনি ঠিক সঠিক মেডিসিনটাকে ঠিকভাবে একদম ঠিক টোটালিটির ভিত্তিতে সঠিকভাবে সঠিক পোটেন্সিতে দিয়েছে। ভাইটাল ফোর্স খুবই ভালো ছিল, যে সারা দিতে প্রপারলি ভাবে সক্ষম ছিল, তার মধ্যে কোনো ধরনের ডিপ্রেশন ছিল না, ভাইটাল ফোর্সের মধ্যে কোনো ধরনের অবদমন ছিল না, তাই অ্যাগ্রাভেশন ছাড়া ওষুধ দেওয়া মাত্র মাইজোমেটিক যে কানেকশন ছিল সেগুলো সব সরে গেছে, এবং মেডিসিনটা একদম প্রপারলি খাপে খাপ চলে গেছে। ফাংশনাল স্তরে সীমাবদ্ধ কিছু ব্যাপার স্যাপার ছিল, নো ক্রস টিস্যু ড্যামেজ, কোনো ধরনের টিস্যু ড্যামেজ, টিস্যু চেঞ্জ এসব কিছু ছিল না, এবং ভাইটাল অর্গান গুলো, বডির যে ভাইটাল অর্গান সেগুলো একদম অপটিমাল কন্ডিশনে চলছে, হার্টের মতো কাজ করতেছে, লিভারের মতো কাজ, কারো কোনো প্রবলেম নেই। অ্যাগ্রাভেশন ছাড়াই এখানে ফিলিংস হয়েছে, মূলত এখানটায় নার্ভাস ফাংশনাল কিছু ইরিটেশন, পেন এই সমস্ত কিছু ছিল, কিছু উপর সুপারফিশিয়াল কষ্ট ছিল, আর কিছুই নাই। এখানটায় বডি সিস্টেম মিনিমাম এফোর্ট দিলেই রিস্টোর হয়ে যায়, বডি এতটা সুন্দর যে একটু ভালো ওষুধ দিলেই মোটামুটি, ভালো ওষুধটা চিনে প্রয়োগ করলেই মোটামুটি বডির সঙ্গে সঙ্গে রিস্টোর হয়ে যাচ্ছে। তাহলে সারমর্ম কি, রেমেডি একদম পারফেক্ট ছিল, পোটেন্সি রিপিটেশন একদম সঠিক ব্যাচ, মায়াজন ভালোভাবে হিট করছে, ভাইটাল ফোর্স একদম দুর্দান্ত শক্তিশালী, ক্লিনিক্যাল ফলাফল খুবই দ্রুত, শান্তিপূর্ণ, স্থায়ী উপশম। এটা যে স্থায়ী হবে তা না, একটা রোগী একবার একটা পোটেন্সি খেয়ে আপনার চেম্বারে বারে আর আসবে না, টাটা বাই বাই করে চলে যাবে। 2 মাস আগে সাইকেল চালাতে দেখা কি অবস্থা, আরে ডাক্তার একখানে ওষুধ দিয়েছেন, বাপরে বাপ, মাত্র আল্লাহর মধ্যে সাকা, মনের মধ্যে আরো কাজে ফুর্তি চলে আসে। পরামর্শ কি, অ্যাডভাইস কি করবেন, নো রিপিটেশন, শুধু সেকেন্ড, একটু পর্যবেক্ষণ চালিয়ে যান। এটাই হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারদের সব থেকে অদ্ভুত, সব থেকে আনন্দদায়ক অবজারভেশন। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা 4th অবজারভেশন পর্যন্ত পড়লাম। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আশা করি আর কোনো প্রশ্ন নাই, তারপরেও 2টা প্রশ্ন আমি মাত্র নিব। আচ্ছা, সুবহান মুন্সি উনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে একটু করুন প্লিজ। এই 4th অবজারভেশনের মধ্যে থাকবে, অ্যাডভান্স প্রশ্ন করবেন না, অ্যাডভান্স প্রশ্ন আমরা ক্লাসে অলরেডি পড়তে থাকবো, 10th অবজারভেশন টোটালি হয়ে যাবে, তখন যে কোনো জায়গা থেকে আপনি প্রশ্ন করবেন। আজকে যে 3টে পড়ানো হইলো সেটার মধ্যে থেকে প্রশ্ন থাকতে বল। উনি সম্ভবত ফোনের কাছে নাই। আচ্ছা, শ্যামলদা কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, বলেন। ছিল কি, দেখা গেছে একটা রোগী আছে, তার হাঁটু ফুলে গেছে, হাঁটুর যে বাটি হাড় ক্ষয়ে গেছে, এখন তার লক্ষণ ভেদে যে কোনো একটা মেডিসিন তাকে দেওয়া হইলো, দেওয়া হওয়ার পরে এখন এই যে তার হাড় ক্ষয়ে গেছে, এখানে কোনো অ্যাগ্রাভেশন যদি পাওয়ার বেশি পরে অ্যাগ্রাভেশন হবে কিনা, হয়তো বা তার এই রোগটা কতদিনে, মানে সে তো ব্যথার ওষুধ খাইয়া বিভিন্ন অ্যালোপ্যাথি খাইয়া মানে সাপ্রেসড করে আসছে, এখন আমি ওষুধ দেওয়ার পর তার ওখানে কিরকম কোনো অ্যাগ্রাভেশন হবে না এটা আস্তে আস্তে কিউরের দিকে যাবে, এরকম কোনো স্যারের কোনো অভিজ্ঞতা আছে কিনা, যে অ্যাগ্রাভেশন ছাড়া হয়তো বা এরকম অ্যাগ্রাভেশন হইলো কতদিন হইতে পারে, হয়েছে মানে অতীতের, মানে এরকম স্যারের আমি অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। ও মাই ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 1 হচ্ছে যে হাড়টা ক্ষয়ে গেছে, ডক্টর ফিতুল কাস বলেন যে সেই হাড়টা যদি যথেষ্ট মাত্রায় ক্ষয়ে থাকে এবং সেখানকার সঙ্গে ব্লাড কানেকশন যদি থাকে, ব্লাড কানেকশন যদি না থাকে, ধরেন আপনার একটা নখ পচে গেছে, আপনার একটা দাঁত ক্ষয়ে চলে গেছে, আপনার হাড় ক্ষয়ে গেছে, সবই একই ধরনের রোগ, তো এই অঙ্গটা কখনোই পুনরুদ্ধার হওয়াটা মুশকিল, সম্ভব না। এইবারে আপনি যদি ডেপথ, রোগের গভীরতাটা বুঝেন, আর
ডেপথ, আমারও এরকম পেশেন্ট আছে, ডেপথ কতটুকু। আমার এরকম পেশেন্ট আছে কিন্তু তার সঙ্গে আছে হার্টের সমস্যা, আমার এরকম পেশেন্ট আছে তার সঙ্গে লিভারের সমস্যা বা দীর্ঘদিনের ডিপ্রেশন। তো আপনার রোগীর তো টোটাল কন্ডিশন আমি জানি না, তারপর আমি বলতেছি ডেপথ কি। তো আমি এর পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম যে হায়ারার্কি কি, অর্থাৎ হায়ারার্কি অনুসারে হাড় বা স্কেলেটন সিস্টেম শুধু ওই জায়গাটার মধ্যে রোগ আছে আর তার শরীর প্রপারলি ভাবে অপটিমাইজ কন্ডিশনের মধ্যে আছে, তার লিভার হার্ট ফাংশন সব ঠিক আছে, ওকে। তাহলে ডিস্টারবেন্সটা কি খুব গভীর। আমাদের উপরে ত্বক আছে, ত্বকের পরে মাসেলস, মাসেলসের পরে স্কেলেটন সিস্টেম। তো স্কেলেটন সিস্টেমের প্রবলেম যদি থাকে তাহলে এটা কিন্তু খুব ডিপ প্যাথোলজি বলে আমরা মনে করতে পারি না। তার তুলনায় যদি হার্টের ভালভের একটা অবস্থা খারাপ হইতো, ইট ইজ ডিপ, লিভারের সমস্যা ইট ইজ ডিপ, এখানটায় চূড়ান্ত ভাবে ভাইটাল এনার্জি আপনাকে প্রচন্ড কষ্ট দিবে রোগীকে, আপনি ওষুধ দেওয়ার পরে প্রচন্ড প্রলং অ্যাগ্রাভেশন পাবেন। তাই যদি শুধুমাত্র এখানে হাঁটুর সমস্যা থাকে তাহলে এখানটায় আমরা অবশ্যই সেই অঙ্গটা হয়তো পুনরুদ্ধার ধরেন 70-80% চলে গেছে বা প্যাটেলা সেইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা হচ্ছে কি ওখানকার লিগামেন্টের মধ্যে প্রচুর ধরনের সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু রোগীর মধ্যে অতটা অ্যাগ্রাভেশন দেখা দেবে না। বরঞ্চ আপনি ঔষধ যদি সঠিক এবং শ্রেণীর প্রয়োগ করতে পারে এবং পোটেন্সিকে যদি কন্ট্রোল করতে পারে, তো প্রথম দফায় রোগীর যদি আর কোনো সমস্যা না থাকে তখন আমি ধরে নিচ্ছি আর কোনো সমস্যা নাই, শুধু হাঁটুতেই সমস্যা ছিল, তাহলে এখানটায় যদিও এখানে সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, ওষুধের অ্যাকশনটা একটু স্লো হবে কিন্তু অতটা অ্যাগ্রাভেশন হইব না যেটা আপনি প্রত্যাশা করছেন যে প্রলংড অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এর সঙ্গে হার্ট ফার্ট মাইন্ড ফাইন্ড অ্যাসোসিয়েটেড হয়ে একটা নতুন একটা বিরাট প্রবলেম হয়ে আছে, তার সাথে হাঁটুর সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচন্ড অ্যাগ্রাভেশন হবে। যদি শুধুমাত্র হাঁটুর মধ্যে থাকে তাহলে কিন্তু একটা অ্যাগ্রাভেশন হবে না। তবে এই জিনিসটা যেহেতু হয়ে গেছে, এটাতে ঘন ঘন রিল্যাক্স হবে, আপনি ওষুধ দিবেন, রোগী ভালো থাকবে, আবার তার কষ্ট বাড়বে, সে একটু হাঁটাহাঁটি বেশি চলাচলই এই সমস্ত করছে, আবার বাইরে নিয়ে আসবে। ওই অঙ্কটাকে ঠিক করতে গেলে আপনাকে কন্টিনিউয়াস এফোর্ট করতে হবে। এরকমই একটা কেস আছে ডক্টর বিদ্যুৎ আছে, যেখানটায় তার লেফট হিপ জয়েন্টে এবং হাঁটুর মধ্যে হাড়ের ক্ষয় হয়েছিল, কেরিস অফ বোনস ঘটেছিল। ডক্টর বিদ্যুৎ কাছে টার্মস আপ, তারপরে ফের ফুসা, ফের টার্মস আপ, এইভাবে রিপিটেডলি প্রয়োগ করে 4-5 বছর ধরে তাকে ট্রিটমেন্টের মধ্যে রাখছিলেন। এবং যখনই তার বাড়তো ওই এক ডোজ করে নেট্টামসাল খাইতো। রোগীর ভাইটাল ফোর্স খুবই ভালো ছিল, গ্রুপ এ বা গ্রুপ বি এর মধ্যে বিলং করছে, যদিও তার হার্ট হয়ে গেছে কিন্তু রোগীর স্বাস্থ্যের কন্ডিশন বা লেভেল অফ হেলথ খুবই ভালো ছিল। এই কারণে যখন একটু সমস্যা হইতো একটু ওষুধ খাইতো, ভালো হয়ে যাইতো, 6 মাস 1 বছর খুব ভালোভাবে চলতেছে। আবার কোনো সময় একটু কাজ বাজ করে বাড়লো, আবার হাঁটু বলে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুবই বাজে জায়গা, বুঝছেন না, পুরো শরীরের লোড ওখানে আছে, আর রোগীরে আপনি যতই মানা করেন না কেন সে কিন্তু এগুলো বাড়ায় নিয়ে আসবে। তাই এক্ষেত্রে যেহেতু ওই অঙ্গটার ক্ষয় হয়ে গেছে, ওটা পুনরুদ্ধার সম্ভব নয়, সে কারণের জন্য ওখানকার যে ক্রাইসিস, সে ক্রাইসিসটা কন্টিনিউয়াসলি থাকে। আমি দেখেছি, প্র্যাকটিক্যালি করতেছি ভাই, আপনাকে যে আশা দিব যে কমপ্লিট ঠিক হয়ে যাবে, অ্যাকচুয়ালি তা নয়। তবে এক্ষেত্রে আপনার দেখবেন সুপারফিশিয়াল, যদি আপনার রোগীর মধ্যে আর কোনো ডিপ টাইপের প্যাথোলজি, মেডিসিন গুলো যেটা প্রায় তার ফ্যামিলি আছে, ব্যাকগ্রাউন্ডে বায়োসেমিটিক সাইকোটিক আছে, বা তার শরীরের মধ্যে আচিল ফাঁচিল নানান ধরনের ব্যাপার স্যাপার আছে, বা সে খুব চিন্তা টাইপের গোপন প্রিয়তা, হিংস্র টাইপের মেন্টালিটি রাখে, এরকম যদি ব্যক্তি থাকে, মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় কিন্তু মেডিসিন কাজ করাটা খুবই প্রবলেম হবে। সেখানটায় আপনি দেখবেন সেখানটায় ঔষধ দেওয়ার পরে প্রচুর অ্যাগ্রাভেশন হইতে পারে, তবে ডোজ কন্ট্রোল করলে এখানে অ্যাগ্রাভেশন হয়। সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে ক্যালকেরিয়া ফলস, ক্যালসিয়াম অ্যাসিমুলেশন যেখানে ঘাটতি আছে, সেক্ষেত্রে আপনি রস্তপ দিয়ে কখনোই কাজ পাবেন না। সেখানে ডিপ টাইপের ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলো চাইবে, যেমন রোগীর মধ্যে শ্বাসকষ্ট আছে, ওটা নেট্টাম সালফোনের সালফোকেরিসপনের ক্ষেত্রে কাজ করে, ক্যালকেরিয়া ফলস, এই সমস্ত ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলো বেশিরভাগ আসতে থাকে। এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলো দেওয়ার পরে আপনি যদি সামান্য পোটেন্সি
সামান্য পরিমাণে রিপিটেশন বেশি করে ফেলেন, সেক্ষেত্রে রোগী কিন্তু খুব প্রবলেমের মধ্যে থাকে। আর যদি দেখা যায় যে কোনো টক্স বলে তোমার এই সমস্ত মেডিসিন গুলো প্রধানভাবে আসতেছে, রোগী অপটিমাল কন্ডিশন, অপটিমাইজ হেলথের লেভেল খুবই ভালো, তাহলে সেক্ষেত্রে দেখবেন ওই টক্স এই পিস দিয়ে একটা ডোজ দেওয়ার পরে খুবই ভালোভাবে চলতেছে। এই হচ্ছে আপনার আর্থারাইটিস এর এক প্রকারের থেরাপিউটিক ক্লাস কইরা দিই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আপনার রোগীর লেভেল অফ হেলথ কি সেটা বুঝা, সমস্যা ওইটার সাথে আর কি অ্যাসোসিয়েটেড আছে সেই সমস্যাগুলোকে বোঝা এবং রোগীটাকে ঠিক টাইপে আন্ডারস্ট্যান্ড করা, এবং সেই অনুযায়ী আপনি আশা করবেন যে এই রোগীতে কি ঘটনা ঘটতে চলেছে। ওকে, এইভাবে কেউই বলতে পারে না যে হাঁটুর আর্থ্রাইটিস আছে, কি কন্ডিশন করতে পারে। আর একটা প্রশ্ন নেই। জি, শ্যামলদা বলেন। আমার ছোট উত্তর হলো, আশা করি। আমার প্রশ্নটা হচ্ছে বলে আইটেম কতদিন চলবে? আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই অ্যাগ্রাভেশন ছাড়া যদি রোগী কিউর হয় তাহলে কিভাবে বুঝবো যে এটা আপনার সাউন্ডের একটু প্রবলেম হইতেছিল, পাশে কিছু আছে। লাস্টের প্রশ্নটা বুঝতে পারবেন যে তাহলে আমি কেমনে বুঝবো যে এখানটায় সঠিকভাবে অ্যাবলারেশন হয়েছে বা এখানটায় কিওরে স্থাপিত হয়েছে? প্রশ্নটা এটাই আপনার, তাই না? ওকে মাই ডিয়ার, একদম আপনি রোগীদের জিজ্ঞাসা করলে দেখবেন তার ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার, তার অতটা জটিল কোনো ব্যাপার সেপার তার শরীরের মধ্যে নাই, না পূর্বে ঘটেছিল, না তার বংশ। যদি বংশের মধ্যে থাকে, পূর্বে তার তেমন বড় ধরনের কোনো প্যাথোলজি। 2 নাম্বার, সে কি ধরনের সমস্যা নিয়ে আসছে যখনই আপনি বিবেচনা করে দেখবেন সেগুলো হয়তো সর্দি, কাশি, ডায়রিয়া, ফাংশনাল ডিজিজ। নাম্বার 3 হচ্ছে কি, আপনি সেই কেসের মধ্যে একটু বিবেচনা যদি করে দেখেন যে সেখানটার আমি কোন ধরনের কিরকম ধরনের সিমটমস পাইছিলাম, আপনি কেস টেকিং একটা করছেন, এখন আপনার রোগী এসে বলছে আমি খুব ভালো কন্ডিশনের মধ্যে, ওষুধ খায় খুবই ভালো আছি, বুঝছেন না? 1 মাস পরে সে রোগী বলতেছে যে আমি খুবই ভালো আছি, আমার আর সমস্যা আসে না। তো আপনি যখন পৃষ্ঠাটা উল্টে দেখবেন কেস টেকিং এর মধ্যে, অদ্ভুত ভাবে দেখবেন সেখানটায় আপনি 4-5টা কিলো, মানে রেমেডি পিকচার ইজ ভেরি ক্লিয়ার, কোন ধরনের জটিলতা সেখানটায় নাই। যেখানটায় একটা বাচ্চা ডাক্তার পর্যন্ত আইসা কইয়া দেবে যে আরে এই তো ব্রায়ানিয়ার কেস, এই তো ক্যালকেরিয়ার কেস, এই তো ফসফরাসের কেস, দেখাই বইলা দেবে। এত সহজ সরল কেস থাকবে সেখানটায়, যেখানে কোনো ধরনের মাথা পেঁচাপিচি কিছু নাই। তাহলে রেমেডি পিকচার ইজ ভেরি ক্লিয়ার। এখন রোগী বলতেছে আমি ঔষধ খেয়েই সঙ্গে সঙ্গে সুস্থতা পাইছি, তাহলে এই অ্যাবলারেশন কেমনে টিকবে না? আপনার রোগীর রেমেডি পিকচার ক্লিয়ার, রোগীর ভাইটাল ফোর্স ঠিক আছে, রোগীর মায়োসিমেট্রিক ব্যালেন্স আছে, কয়েকটা সোরিক ডিস্টারবেন্স নিয়ে আসছে, আপনি একটা ওষুধ দিয়েছেন, তার মাথা যন্ত্রণার জন্য ওষুধ দিয়েছেন, বেলজনা দিয়েছেন, তাহলে এই রোগী কি আর ফিরবো? এখানে অ্যাবলারেশন তো স্থাপিত হয়েছে। এটা কেমনে কেউ বলতে পারে যেখানে কিওর ফলো হয় নাই? এতগুলো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি দেখতেছেন যে সবকিছু ওকে আছে, তাহলে সেমন ব্যাপারটা বুঝছেন আরো কিছু যায়। শুধু একটা পয়েন্ট তো নয়, আপনার তার আগে তো 4টে পয়েন্ট টেকিং এর খাতার মধ্যে আছে। আমার প্রশ্নটা খালি ওটাই ঘুরপাক খাইতো যে আগে অ্যাগ্রাভেশন হবে, তারপরে অ্যানালাইসিস। ডিয়ার ফ্রেন্ডস, এখানটাই তো এই ধরনের অ্যাবলারেশনের কথা কারা চিন্তা করতে পারে? 1 নম্বর, রোগী খুব ভালো, ভাইটাল ফোর্স, আপনি 2টা ব্যাপার মেলান, ভাইটাল ফোর্স কন্ডিশন, আপনার মেডিসিন সিলেকশন এবং পোটেন্সি খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে। এই 2টা শর্ত না হলে কখনো এই ধরনের কিওর আসতো না। সেই কারণের জন্য এই যে সূক্ষ্মভাবে ব্যালেন্সড ওষুধ দেওয়া,
যে কটা রিপিটেশন লাগবে, ধরেন 5টা রিপিটেশন, আর আপনি ঠিকভাবে অনুমান করে দিয়েছেন 5, আর আপনি পোটেন্সি নির্ধারণ করেছেন 30 বা 200 বা 10m, আর সত্যিকারের তার 10mটাই দরকার ছিল, রাইট? তাহলে এই যে কন্ডিশন যারা হাসিল করে, এটা কারা করে? জিনিয়াস হোমিওপ্যাথিক ডক্টর। এটা যে সে ব্যক্তি করতে পারবে, জিনিয়াস। এই জিনিয়াস জানে অ্যাগ্রাভেশনকে কেমন ভাবে সামলাতে হয়, দীর্ঘদিনের তার প্র্যাকটিস, তার নানান ধরনের রোগী দেখার অভিজ্ঞতা, তার ভাইটাল ফোর্সকে, এনার্জিকে মাপার চূড়ান্ত দক্ষতা, বুঝছেন? শুধু দক্ষতা প্লাস রোগীও ভালো হইতে হবে, দুইটা পয়েন্ট ম্যাচ করতে হবে, তবে এই এই রেজাল্টটা আসবে। এটা যে সে ডাক্তার অ্যাচিভ করতে পারবে তা না, সেখানে কিছু না অ্যাগ্রাভেশন হবে। আর দ্বিতীয়ত, এটা অ্যাকিউটের ক্ষেত্রে আমরাও অ্যাচিভ করতে পারি, যেখানে খুব তীব্র অ্যাকিউট আছে, ধরো রোগীর 103, 104 জ্বর, তার সাথে প্রচন্ড মাথা ব্যথা। এখন আপনি ঔষধ দিলেন হোমিওপ্যাথিক, সেটা ল্যাকেসিস 200 হোক আর বেলেডোনার 200 হোক, দেওয়ার পরে আপনি দেখতেছেন যে রোগী অ্যাম্বুলেশন কন্ডিশনে চলে গেল। ক্রনিক রোগের ক্ষেত্রে ওই জিনিয়াস হোমিওপ্যাথি ডাক্তারের কথা বললাম, আর মানে মোটামুটি একটু সামান্য ক্রনিক, ওই ক্রনিক ধরা যাবে না, যেটা গ্রুপ সি ক্রনিক, এটা ভাইটাল ফোর্স খুবই ভালো। এইবারে ওই যে ম্যামের যে কেসটা ম্যামের পালসে ছিল 200 যেটা বলছিলেন, যে রোগী ওষুধ খাওয়ার ক্ষেত্রে ধাক্কা মতো একদম পুরো অচেতন হয়ে পড়লো, জ্বরটা বাইরে গেল, তারপরে আবার হচ্ছে আস্তে আস্তে শান্ত হইল। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও আপনারাও অ্যাচিভ করতে পারবেন এই ব্যাপারটা, যেখানটা অ্যাকিউট এত তীব্র 103, 104 ফিভার ক্রিয়েট করছে, ভাই এর থেকে বেশি জ্বর আর ভাইটাল ফোর্স আর দিতেই পারে? আমরা 6-7 কথা শুনি, কিন্তু সেগুলো তো খুবই অ্যাবনর্মাল কন্ডিশন। তাহলে অলরেডি একদম আপনার মাথা ফাইটা যাচ্ছে, মানে যন্ত্রণার কোনো সীমা নাই, আপনি সেইখানে বেলেডোনা 200 দিবেন, আপনি কি অ্যাগ্রাভেশন বুঝবেন? এখানে অ্যাগ্রাভেশন হইতেছে, দেয়াল তো অলরেডি পিঠের শেষ পর্যন্ত তো দেয়াল থেকে গেছে ভাই, যা কষ্ট হওয়ার সেটা তো হইতেছে, ওর থেকে চূড়ান্ত লেভেলের কষ্ট আর হইতে পারে না। সেই কন্ডিশনের মধ্যে যদি আপনি ঔষধ প্রয়োগ করেন, রোগীর যদিও অ্যাগ্রাভেশন হয়, বাট রোগী কখনো অনুভবই করবে না যে আমার অ্যাগ্রাভেশন হয়েছে। অলরেডি দেয়ালে পিঠ ঠিক আছে, বলে মরে আছি ভাই, আর তুই কত আর মারবি, আমি তো অলরেডি মরে গেছি, এটাও হইতে পারে। তা সেই ক্ষেত্রে ডক্টর হ্যানিম্যানের অ্যাফোরিজম পড়লে আপনি বুঝবেন যে এখানটায় অলরেডি অ্যাগ্রাভেশন হইতেছে, কিন্তু রোগী এতটা হায়ার কন্ডিশনের মধ্যে আছে, এতটা পীড়ার মধ্যে আছে, এতটা কষ্টের মধ্যে আছে, সে বুঝতেছে না যে এটা ওষুধের খারাপ হইতেছে। অলরেডি তার 103 জ্বর, ঔষধ দিয়ে হয়তো 5 পয়েন্ট বাড়ালো, 0.5 আরো বাড়ালো, 103.5 বা 103.9 নিয়ে গেল। হ্যাঁ, রোগী অতটা বুঝবো না, সে মনে করবো তার জ্বরের মধ্যেই সে আছে, ওষুধ খেয়ে মাত্র তার ভালো হয়ে যাবে। ওকে, এই দুই ভাবে বুঝতে পারি। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে নতুন একজন অতিথি ইয়াসমিন আপু, তার মনে একটা প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নটা এই লাস্ট প্রশ্নটা নেই। ইয়াসমিন আপু। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আমি জি আপু, প্রশ্ন নতুন তো আমার চিকিৎসা পারে মানে বাড়বে না ওরকম ভাবে কি ট্রিটমেন্ট মেডিসিন খাইবো, বাড়তো না ওরকম কিভাবে দিলে মেডিসিনটা পারবে না, একটু জানতে। আচ্ছা, খুবই গুড কোয়েশ্চেন। এটাই ছিল হ্যানিম্যানের রিসার্চ। ডক্টর হ্যানিম্যান তার লাইফের শেষ পর্যন্ত শুধু এই চেষ্টাই করে গেছে, শেষের দিকে চেষ্টা এটাই ছিল, মানে পসোলজির মধ্যে, যে এই যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে, এটাকে কতটা কন্ট্রোল করা যায়, কতটাকে আরো মাইল্ড করা যায়, আরো মাইল্ড করা যায়, আরো মাইল্ড কেমনে করা যায়। এই থিওরিতে যাইতে যাইতে তিনি শেষ পর্যন্ত এলএম পোটেন্সিতে পৌঁছান। দ্বিতীয় এবং ফিফথ এডিশনের মধ্যে এবং ফোর্থ এডিশনের মধ্যে এই অ্যাগ্রাভেশনকে কমানোর জন্য তিনি রাস্তা বলেছেন যে ঔষধকে যদি আমরা স্প্লিট ডোজের মাধ্যমে দিই, যে একটা ফোঁটা একদম ডাইরেক্ট দেওয়ার থেকে সেটাকে যদি
অনেকটা পানির সাথে মিক্সড একটা ফোঁটাকেই আপনি 10টা ভাগে ভাগ করে দিতেছেন, 10টা ভাগে ভাগ করে, মানে এক ফোঁটা বা 2টা চিনির দানাকেই আপনি 10টা ভাগে ভাগ করছেন। কেমনে? পানির সাথে মিক্সড করে আপনি ডোজ ডিসাইড করলেন যে 3 ডোজ নেন, মানে একটা ফোঁটাকে আপনি 3টে ভাগে ভাগ করছেন, একটা ফোঁটাকে আপনি 10টা ভাগে ভাগ করলেন। এলএম পোটেন্সিতেও হচ্ছে কি অ্যাগ্রাভেশন কমানোর জন্য কাপিং থিওরি প্রয়োগ করা হয়, যে আপনি যাতে অ্যাগ্রাভেশন কোনো মতে না হয়, যে আপনি 3 কাপস, আপনি 4 কাপস, আপনি 6 কাপস অ্যাড করেন। আপনার রোগীর সেন্সিটিভিটি, রোগীর মায়াজেমেটিক অবস্থা, রোগীর প্যাথোলজিক্যাল কন্ডিশন, রোগীর ভাইটাল ফোর্সের সঠিক পরিমাপ। তো আপনি তো অ্যাগ্রাভেশন এইভাবে কমাইবেন, কিন্তু কেমনে বুঝবেন কোন রোগীতে কতটা পোটেন্সি দিতে হবে? খুব লো হয়ে গেলে কাজ করবে, খুব হাই হয়ে গেলে কাজ করবে। তাহলে কতটা দিতে হবে ঔষধ আর কতটা দিতে হবে পোটেন্সি, বিশেষ করে পোটেন্সির ব্যাপারটা আপনার রোগীর সামগ্রিক অবস্থাকে বুঝতে হবে। আপনার রোগীর ভাইটাল এনার্জি কত, তার পাওয়ার কেমন, তার ফোর্স কেমন, এই সমস্ত কিছু আপনাকে বুঝতে হবে। আপনার প্যাথোলজি কন্ডিশন, কোন লেভেলে রোগী আক্রান্ত, এখান থেকে রোগী কেমন ভাবে ফিরবে, এই সমস্ত প্রশ্নের উত্তরে যখন আপনি দিতে পারবেন, একটা রোগীর মনে মনে যখন আপনি নিজেকে নিজে উত্তরটা দিতে পারবেন, একমাত্র তখনই আপনি ভাইটাল ফোর্স যখন আপনি ফোর্স মাপতে পারবেন, সেই পরিমাণে আপনি পোটেন্সিটাকে ব্যবহার করতে পারবেন। নাহলে দেখবেন 30 জায়গায় অনেম চলে যাচ্ছে, অনেমের জায়গায় 6x চলে আসছে, 6x এর জায়গায় CM চলে যাচ্ছে। এখন তো এখানে অ্যাগ্রাভেশন হইব। আপনি যতই কাপিং করে আর যতই যাই কিছু করে, আপনি এই অ্যাগ্রাভেশন কখনো এড়াইতে পারবেন না। তাহলে রোগীর ভাইটাল ফোর্সের পরিমাপ, সঠিক পরিমাপ করা, আর দ্বিতীয়ত সঠিক পরিমাপের করে সঠিক রিপিটেশন দেওয়া, এই দুইটার করে আপনি অনেকটা অ্যাগ্রাভেশন কন্ট্রোল করতে পারেন। আর এটাকে আপনাকে ধীরে ধীরে শিখতে হবে, যেমন কেস্টেপিং শিখতে হয়। এটা ডক্টর হ্যানিয়ান লাস্টের দিকে তার বইতে লিখেছেন যে একটা ডাক্তারের অভিজ্ঞতা এখানে চূড়ান্ত। এখানে আমি ডাইরেক্টলি বলতে পারি না, কারণ আমার সামনে রোগী নেই। এই অভিজ্ঞতা আপনাকে ধীরে ধীরে অর্জন করতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। অলরেডি 9:10। আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট বুধবার। আপনারা যাবেন গ্রুপে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।